হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউপিকেপির শেষ মুহূর্তের প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে। আর এই শেষ মুহূর্তে তোমাদের কিন্তু প্রয়োজন বেশি বেশি করে মক টেস্ট দেওয়া এন্ড নিজেদের কিন্তু এইভাবে যাচাই করা। তো আজ তোমাদের জন্য 100 নাম্বারের 100 মার্কসের কিন্তু একটি মেগা মক সেট নিয়ে চলে এসেছি, যেখান থেকে তোমরা ডব্লিউবিপিকেপি, এসআই এন্ড কনস্টেবল উভয় এক্সামের জন্যই কিন্তু তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। সেই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের আজকের এই মক টেস্টে আমরা কিন্তু সেইভাবে কিন্তু নির্বাচন করে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজ আমরা ইউজ করেছি। চলো দেখে নেবো আজকের আমাদের। তো তোমরা যারা অবশ্যই আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, লিংক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা গিয়ে আগে আমাদের দেখো সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও। তোমরা সেখানে দেখো এই যে মক টেস্ট, এই মক টেস্টের সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আগে নিজেরা পিডিএফটা দেখে নিজেরা মক টেস্টটা দাও, দেন কিন্তু আমাদের এই অ্যানালাইসিস ক্লাসটি কিন্তু ওয়াচ করবে। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, এখানে 25 প্লাস তোমরা কিন্তু ম্যাথ পেয়ে যাবে 100 কোশ্চেন্স এর মধ্যে, 25 প্লাস কিন্তু জিআই পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে, এন্ড তোমরা কিন্তু 50 প্লাস কিন্তু তোমরা এখানে জিকে জিএ কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এটা কিন্তু একটু খেয়াল রেখে দেবে। আমাদের প্রথমে কিন্তু ম্যাথ দিয়ে 25 ম্যাথ থাকবে, দেন আমাদের 25 কিন্তু জিআই থাকবে, এন্ড আমাদের 50 কিন্তু লাস্ট রিজনিং থাকবে। সরি, আমাদের শেষ কিন্তু 50টা কিন্তু জিকে এন্ড জিএ থাকবে। ঠিক আছে, তো ক্লাসটা অবশ্যই ভালো করে কিন্তু অবশ্যই খেয়াল করবে। খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্তপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি। অবশ্যই শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। এই ক্লাসটির মাধ্যমে কিন্তু তুমি তোমার যোগ্যতা, তোমার কতটা, তোমার এখন যে বর্তমান পরিস্থিতি একটা কনস্টেবল বা এসআই এক্সামের জন্য, সেটা কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে আজকে আমরা শুরু করব। আমাদের দেখো কি বলা হচ্ছে, বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দেখো 4:5 বলা আছে। বলছে 6 বছর পরে এদের অনুপাত হয় 5:6। তাহলে এ এর বর্তমান বয়সটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে। তো দেখো এদের বর্তমান বয়স 4:5 এখন বলেছে, তো এটাকে দেখো একজনের 4x ধরে নাও, একজনের 5x ধরে নাও। ঠিক আছে, একজনের দেখো এ বলেছিল, এটা আমরা বি করে দিলাম। এবার দেখো 6 বছর যেহেতু পর, প্লাস 6 করে দাও, তো 6 বছর পর দেখো দুজনের বয়সের অনুপাত কত হচ্ছে 5:6। ক্লিয়ার? এবার দেখো বা দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো বা দিয়ে আমরা লিখবো 4 6 24, কোনাকুনি গুণ করে দাও, প্লাস 6 6 36 ইজ ইকুয়াল টু দেখো 5 5 25x প্লাস 5 6 30। ক্লিয়ার? বুঝতে পারলে? বা দেখো এখান থেকে আমাদের x এর মান এসে যাচ্ছে কত 6। ক্লিয়ার? বলছে দেখো আমাদের জিজ্ঞাসা করতে চাওয়া হয়েছে যে এ এর বর্তমান বয়সটা কত। এ এর বর্তমান বয়স তাহলে আমাদের কত হচ্ছে দেখো 4x। আমাদের এ এর বর্তমান আমরা বয়স ধরেছিলাম 4x, তার মানে আমাদের কি হয়ে যাবে 4 6 মানে আমাদের 24 ইয়ার ইজ দা আমাদের কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো সি তে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 25 ইয়ার্স কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন্স সলভ করা নিজেরা চেষ্টা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আজকে আছে। লাভ ক্ষতি থেকে দেখো একটা সুন্দর কিন্তু কোশ্চেন্স আমাদের তুলে ধরা হয়েছে। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে যে একটি পণ্যের ক্রয় মূল্য, আমাদের কি কস্ট প্রাইস বলেছে 500, কি বলছে কস্ট প্রাইস 500, বিক্রয় মূল্য নির্ধারণ করা হলো 20% লাভে। আচ্ছা, আমাদের কি বলছে সিপি, কস্ট প্রাইস আমাদের 500 টাকা। এবার বলছে দেখো এর উপরে আমাদের সেলিং প্রাইসটা কত হবে না এই ক্রয় মূল্যের উপর 20% লাভে। তার মানে আমরা কি করব 500 ইনটু নরমাল করে দেব 120/100। ক্লিয়ার? তাহলে দেখো 5 12 60, 600 টাকা হয়ে যাবে আমাদের কিন্তু সেলিং প্রাইস। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলছে দেখো নেক্সট লাইন আমরাও দেখব যে পরে দোকানদার 10% ছাড় দিয়েছে। এই যে 600 টাকার উপরে দেখো 10% ছাড় দিয়েছে প্রকৃত লাভ। আচ্ছা, এটাতে বিকার কিন্তু কোথা ছিল, এটাতে কিন্তু বিক্রি করেনি অ্যাকচুয়ালি। এটা তাহলে আমাদের কি হয়ে যাবে এমপি মার্কেট প্রাইস কিন্তু 600 হয়েছিল, কিন্তু দোকানদার তার উপরে আবার 10% ছাড় দিয়েছে। মানে 600 এর উপরে যদি 10% ছাড় দেওয়া হয় 6 9 54, এখন সে দোকান এই জিনিসটাকে বিকেছে কত, আমাদের কোন ভ্যালুতে সেই জিনিসটাকে যদি বিকেছে বলা হয় দেখো 540 কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে তার লাভের শতকরা হার দেখো, কস্ট প্রাইস কত ছিল 500 ছিল, বিকেছে কত 540। তাহলে আমি যদি বলি লাভ এখানে কত হচ্ছে দেখো হয়ে যাবে 540 মাইনাস 500 সমান হয়ে যাবে 40 টাকা। তাহলে শতকরা লাভ মানে হয়ে যাবে কি, শতকরা লাভ যখনই বলে দিবে নরমাল 40 বাই আমাদের কস্ট প্রাইস ইনটু করে দেবে 100। ক্লিয়ার? তাহলে দেখো 0 0 কেটে দেবে, 5 8 40, 8% কিন্তু আমাদের শতকরা লাভ এসে যাচ্ছে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর জন্য কিন্তু রাইট आंसर। বুঝতে পারলে? কে কে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু জানাবে। কোশ্চেনটা কিন্তু ম্যাথটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনস কিন্তু আমাদের এক্সামে আসে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 3 তে কি বলছে। বলছে দেখো এ ও বি একসাথে 12 দিনে কাজ শেষ করে। এ ও বি দুজনে কত দিনে একসাথে 12 দিনে কাজটা শেষ করে। বি বলছে একা এ এর তুলনায় 50% বেশি সময় নেয়।
আচ্ছা, এই সাইডে আমরা বিটাকে রাখছি এন্ড এই পাশে আমরা এটাকে রাখছি। এবার দেখো কি বলছে যে বি এর তুলনায় 50% বেশি সময় নেয়। আচ্ছা, তাহলে এ কে যদি 1 ধরি, বি কত 50% বেশি সময় নেয় মানে 1.5 হবে। তো দেখো এত ভগ্নাংশে দশমিকে রাখার জন্য কিছু প্রয়োজন নেই, এটাকে 2 ধরে নাও, তাহলে 50% বেশি মানে আমাদের বিটাকে 3 ধরে নেব। ক্লিয়ার? তাহলে 2x 3x আমরা ধরে নিতে পারি। তো দেখো এবারে বলছে যে এরা দুজনে মিলে কি কাজ দিনে আমাদের কত 12 দিনে সম্পূর্ণ করছিল। তো দেখো 1/3x প্লাস দেখো 1/2x করে দিলাম ইকুয়াল টু কি হবে 1/12। বুঝতে পারলে? কে কে বুঝতে পেরেছো বলবে অবশ্যই। তো এই যে 1/12 হচ্ছে, এটা কি দুজনে মিলেই কাজটা করছে। বা দিয়ে দেখো আমরা কি লিখতে পারি, দেখো 3 দুগুণে কত আমাদের 6x আমরা লসাগু করতে পারি, তাহলে 3 দুগুণে 6, 2 3 6। ক্লিয়ার? বা এটা ইকুয়াল টু আমরা 1/12 করে দেবো। বা দেখো আমাদের হয়ে যাবে 6x 12 ইনটু দেখো কোনাকুনি গুণ করলে 3 এ 2 5, 12 ইনটু 5। বা দেখো x হয়ে যাবে আমাদের কত 12 ইনটু 5 আছে, তোমাদের জন্য একটু করে দিচ্ছি। বাই নিচে আমাদের কত হয়ে যাবে 6 হয়ে যাবে। এগুলো করার কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? তো 5 দুগুণে দেখো x এর মানটা কত এসে গেল, 5 দুগুণে আমাদের 10 এসে গেল। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলছে দেখো বি কত দিনে কাজটা করবে। দেখো বি এর কত দিন লাগবে, দেখো বি আমাদের কোনটা ছিল, এটা আমাদের বি ছিল, এটা আমাদের বি ছিল 3x, তার মানে আমাদের কি হয়ে যাবে 3 ইনটু 10 মানে হয়ে যাবে দেখো 30 কিন্তু আমাদের কারেক্ট आंसर। অপশন নাম্বার তোমাদের দেখো ডি তে পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? খুবই কিন্তু সুন্দর এই ধরনের কিন্তু ভিভিআই টাইপ কোশ্চেনস আমি বারবার বলছি তোমাদের কিন্তু এক্সামে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেনস। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 4 এ কি বলছে, একজন নৌকা চালক শান্ত জলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। যদি স্রোতের বেগটা 2 কিলোমিটার পার হাওয়ার হয় তবে 24 কিলোমিটার উজানে যেতে কত সময় লাগবে। আচ্ছা, তো আমাদের দেখো আমাদের নৌকার স্রোত থেকে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে দেখো নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার হাওয়ার। ক্লিয়ার? এন্ড যে স্রোতের গতিবেগটা দেখো আমাদের কত বলেছে 2 কিলোমিটার পার হাওয়ার। তো এখানে দেখো নৌকার গতিবেগ এটা আর স্রোতের গতিবেগ এটা। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে 24 কিলোমিটার উজান বলেছে না, তো এই উজান মিনিংটা কি? দেখো আমাদের নৌকার স্রোতের অনুকূল ইউজ করা হয়, প্রতিকূল ইউজ করা হয়, কিন্তু এই উজান এটাও তো এক্সামে থাকতে পারে, যে উজান এক্সামে এটাও দেখো তোমাদের তুলে দিতে পারে। তো উজান মানে তোমরা মনে রাখবে যে প্রতিকূল। কি বললাম? উজান মানে প্রতিকূল। তো প্রতিকূলে যখন যাবে তখন দেখো নৌকার গতি আর স্রোতের গতি দেয়া থাকলে প্রতিকূলে গতিবেগ আমরা বার করে ফেলতে পারবো। p আমরা প্রতিকূলে গতিবেগ যদি বলি 8 - 2 আমাদের কি হবে 6 কিলোমিটার পার হাওয়ার। তো তাহলে প্রতিকূলে আমাদের 24 কিলোমিটার যেতে যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে কত সময় লাগবে, দেখো 4 6 24, 4 কিলোমিটার সরি আমাদের 4 হাওয়ার কিন্তু আমাদের টাইম লাগবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 4 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি বলা হচ্ছে যে একটি পরীক্ষায় একটি শ্রেণীর গড় নম্বর ছিল 68। একটি পরীক্ষায় একটি শ্রেণীর গড় নাম্বার ছিল 68। ছেলেদের গড় ছিল 70, মেয়েদের গড় ছিল 65। আচ্ছা, বয়েজ এ পাশে করে দাও, এ পাশে গার্লস করে দাও। বয়েজ এর কত দেখো 70 ছিল, মেয়েদের কত 65 ছিল। আমরা অ্যালিগেশন পদ্ধতি করব। বলছে গড় নাম্বারটা কত ছিল 68, তো গড় আমাদের যদি 68 হয় তাহলে ডাইরেক্ট আমরা যদি এখান থেকে দেখো বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হচ্ছে, এখানে দেখো 3 হচ্ছে, এখানে 2 হচ্ছে। বলছে মোট ছাত্রের সংখ্যা 50, তবে দেখো বলছে মেয়ে ছাত্রীর সংখ্যা কত। আচ্ছা, মেয়ে কোনটা ছিল, এটা আমাদের ছিল, তার মানে আমাদের কি হবে 50 ইনটু ডাইরেক্ট আমরা করে দেব দেখো 2 উপরে 2 মেয়ে। ওকে, তো কতর মধ্যে দেখো 5 মোট আমাদের এখানে 3 ইউনিট, এখানে 2 ইউনিট, মোট 5 এর মধ্যে দেখো মেয়ে 2। তো দেখো কাটাকাটি করলে দেখো 5 10 এ 50 মানে 20 হয়ে যাবে কিন্তু কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 6 এ কি বলা হচ্ছে, যদি বলছে দেখো 1/x + 1/y যদি কত হয় 4 হয়, তো x + y এর মান যদি আমাদের 5 দেয়া থাকে x এর মানটা কত হবে। আচ্ছা, 1/x প্লাস দেখো 1/y আমাদের কত বলছে 4 বলছে। বা দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে আমাদের xy হচ্ছে, ওকে, উপরে কত হবে x + y হবে, আমাদের কি হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট আমরা দেখো এখান থেকে কি করব, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ x + y এর মান দেখো 5 দিয়ে আছে, তো উপরে আমরা 5 বসিয়ে দিলাম, বাই আমরা xy করে দিলাম 4। বা দেখো xy আমাদের হয়ে যাবে কত 5 এর 4, 5/4 কিন্তু আমাদের কারেক্ট आंसर। xy এর আমাদের মান জানতে চাইছে, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 6 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো বুঝতে পারলে? নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে,
একটা হেভি গুরুত্বপূর্ণ কিন্তু ভিভিআই কোয়েশ্চেন আবার দেখো পেয়ে গেছি, খুব সুন্দর এই ধরনের কোয়েশ্চেন গুলো এক্সামে কিন্তু এগুলোই আসে। বলছে কি একটা বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, একটি সমবাহু ত্রিভুজ বৃত্তের মধ্যে অঙ্কিত আছে, তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তোমাদের দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি একটা ধরো ছবি এঁকে, ধরো এটা আমাদের একটা বৃত্ত, ওকে, এটা একটা ধরে নাও বৃত্ত, বৃত্তটা হয়নি তবু এটা একটা জাস্ট ইমাজিন এটা একটা বৃত্ত, ওকে। তো এর ভিতরে বলছে একটা সমবাহু ত্রিভুজ এইরকম আছে, ওকে। তো দেখো সমবাহু ত্রিভুজের কি বলছে, সমবাহু ত্রিভুজের এই বাহুগুলোকে এ ধরে নাও, ক্লিয়ার। এবার বলছে বৃত্তের মধ্যে যে ব্যাসার্ধ আছে, এই ধরো এটা একটা বৃত্তের ব্যাসার্ধ ছিল, ওকে। তো এই যে বৃত্তের ব্যাসার্ধ এটা কত 7 সেন্টিমিটার, এই বৃত্তের ব্যাসার্ধকে এটাকে আমরা যদি আর ধরি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও সমবাহু ত্রিভুজের পরিসীমার মধ্যে সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে a আমাদের কি হয় জানো, a হয় r√3। কি বললাম, সমবাহু ত্রিভুজের বাহু আমাদের হয় কি বৃত্তের ব্যাসার্ধ ইনটু √3, বা দেখো আমাদের a r এর মান কত, দেখো এখানে ব্যাসার্ধ আমাদের 7 সেন্টিমিটার দিয়েছে, তো 7√3। তাহলে আমাদের কি চাওয়া হয়েছে, দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের হয়ে যাবে 7√3 সেন্টিমিটার। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 7 এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথগুলো আমাদের কিছুই কঠিন না, ঠিক আছে, জাস্ট কিন্তু এইগুলোর আমাদের সিম্পল নলেজ থাকলে কিন্তু এই ম্যাথগুলো করা যায়, ঠিক আছে, সিম্পল নলেজটা কিন্তু রাখতে হবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে যে √324/49 প্লাস 81/121 এটার সাধারণ মানটা কি হবে। আচ্ছা, দেখো রুট দিয়ে আছে, তো রুটের থেকে বাইরে যখন বেরিয়ে আসবে 324, 17 স্কয়ার 289, 18 স্কয়ার দেখো 324 হয়, তো 18 বাই আমাদের কত হয়ে যাবে 7 হয়ে যাবে রুটের বাইরে বেরিয়ে এলে, প্লাস দেখো এখানে রুটের মধ্যে কত আছে 81 বাই আমাদের 121, মানে আমাদের 9 বাই কিন্তু আমরা 11 করে দিতে পারি, ক্লিয়ার। নিচে তাহলে আমাদের দেখো 77 হয়ে যাবে, 7 11 77, মানে এখানে 11 100 আমাদের দেখো 1818, মানে আমাদের কত হয়ে যাচ্ছে 198, উপরে হয়ে যাবে 198 প্লাস দেখো নিচে 7 9 63 63 হয়ে যাচ্ছে। তো দেখো 8 9 10 11 1, এখানে দেখো 16 6 1 1 2 261/77 কিন্তু হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোথায় আছে অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 8 এর জন্য কিন্তু আমাদের রাইট আনসার। বোঝা গেল। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 9 এ কি বলছে যে একটি পণ্যের দাম প্রথমে 20% বাড়ানো হলো, তারপরে 25% কমানো হলো, ঠিক আছে। বলছে মোট দামের পরিবর্তন কত। এই ধরনের ম্যাথগুলো কিভাবে করব, জাস্ট এইভাবে করবে, দেখো 100 করবে, 100 ইনটু দেখো বাড়াচ্ছে 120/100 করে দিলাম, আবার দেখো কমাচ্ছে, কত কমাচ্ছে 25 কমাচ্ছে, তার মানে 100 থেকে 25 কমিয়ে দিলে দেখো কত হয় 75/100 করে দিবে, ঠিক আছে। তো দেখো আমাদের 100 100 কেটে দিলাম, দেখো 25 দিয়ে যদি আমরা কাটি 3 25 75, 4 25 100, 4 দিয়ে এটাকে কেটে দাও, দেখো 4 3 12, মোট কত হলো তাহলে দেখো ছিল আমাদের কত 100, হয়ে গেল কত 90, তাহলে কমলো কত 100 - 90 সমান কমে গেছে আমাদের 10%, কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু বি তে পেয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে, বলছে একটি কলেজের ছাত্র ছাত্রীর অনুপাত 3:2, কি বলছে বয়েজ এন্ড গার্লস এর অনুপাত বলেছে 3:2, যদি ছেলেদের মধ্যে 40% কিন্তু আর মেয়েদের মধ্যে 50% পাস করে, তো পাশের শতকরা হার কত। আচ্ছা, আমাদের কি ছাত্রছাত্রীর অনুপাত বলেছিল, তো বয়েজ এন্ড গার্লস এবারে আমরা করে দিলাম। এবার দেখো এটা 3:2 বলেছে, তো 3:2 যে নিয়ে যখন আমরা করব তখন ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো 3টাকে তোমরা জাস্ট 300 ধরে নাও আর 2টাকে 200 ধরে নাও, ঠিক আছে। তোমরা 3:2 নিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু আমি যখন সবসময় কি বলেছি জিরোতে যদি আমাদের 100, আমরা ম্যাথসকে 100 ধরে কেন করি, যখনই জিরোতে রাখবে তখন ক্যালকুলেশনে সুবিধা হবে, ওকে। তো দেখো বলেছে ছেলেদের 40%, এই যে 300 এর 40% কত হয়, দেখো 40% 340% হবে 120। আচ্ছা 200 তাহলে 50% কত হবে 100 হবে, তাহলে মোট পাস করেছে কত 120 প্লাস 100, মানে আমাদের মোট পাস করেছে 220। এবং কতর মধ্যে যদি বলা হয় তখন আমাদের এখানে দেখো 300, এখানে দেখো 200, 500 মধ্যে কিন্তু আমাদের 220 পাস করেছে, ইনটু 100% দিয়ে গুণ করে দাও, দেখো আমাদের শতকরা চাইছিল 100 দিয়ে গুণ করে দিলাম, দেখো 0 0 কেটে যাবে, দেখো 5 4 20, আর এখানে দেখো 5 4 20, 44% 44% কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে তোমাদের কোশ্চেন নাম্বার 10 এর জন্য কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার দেখো 11 এ কি বলছে। দেখো কোশ্চেন নাম্বার 11 বলছে এ একা 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। কি বলছে না, এ একা 15 দিনে একটি কাজ শেষ করতে পারে, বি 20 দিনে এন্ড সি কত 30 দিনে কাজটাকে শেষ করছে, ওকে। এ বি সি একসাথে 2 দিন কাজ করার পর এ চলে গেল, এ বি সি একসাথে 2 দিন কাজ করার পর
এ বলছে চলে গেল, তাহলে বাকি কাজ কতদিনে শেষ হবে? আচ্ছা, তো একদিনে করছে দেখো এ আমাদের 1/15, একদিনে 1/15 করছে, বি করছে কত একদিনে 1/20, এন্ড সি করছে দেখো একদিনে 1/30। এটা লসাগু কত হবে? 60 হবে, 15 4 60, 20 3 60 প্লাস 30 2 60। ক্লিয়ার? তাহলে দেখো 4 3 7 8 9, 9 এর 60 হয়ে গেল। এবার দেখো এরা কতদিন কাজ করছে? 2 দিন, কিন্তু সকল একসাথে কাজ করছে। 2 দিয়ে দেখো গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল? 9 এর 30 অংশ কিন্তু কাজটা করেছে। আচ্ছা, 9 এর 30 কে এবার দেখো কাটাকাটি করলে 3 3 9, 3 10 এ 30, তাহলে 3 এর 10 অংশ কাজটা কত করেছে? 3 এর 10 অংশ। তাহলে বাকি কাজটা কত? 7 এর 10 অংশ। বাকি কাজ এটা আমাদের 7 এর 10। এবার বলছি দেখো এ চলে যাচ্ছে, তার মানে দেখো বি আর সি পড়ে রয়েছে। তো বি সি দেখো একদিনে কত করছে ওইটা আমরা একটু ছোট্ট করে দেখে নেব। লসাগু 60 হবে, 20 3 এ 60 দেখো 30 2 60, 5 এর 60 মানে কি 1 এর 12, উল্টে দিলে মানে এক অংশ করতে দেখো এ বি আর সি এর কতদিন লাগবে? আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো বি সি, এটা এক অংশ করতে দেখো এদের কিন্তু 12 দিন সময় লাগবে। তাহলে এক অংশ করতে যদি 12 দিন সময় লাগে, তাহলে দেখো 7 এর 10 অংশ করতে কতদিন সময় লাগবে? উপরে দেখো 84, নিচে দেখো 10 হয়ে যাবে, মানে 8.4 ডেজ কিন্তু তোমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে তোমাদের। কোশ্চেন নাম্বার দেখো 11 এর জন্য কিন্তু রাইট आंसर। কি বললাম বোঝা গেল? তাহলে কতদিন হবে না এ চলে যাওয়ার 2 দিন পর, এ একসাথে চলে যাওয়ার কিন্তু এ বি আর সি কতদিন মিলে কাজটাকে সম্পূর্ণ করবে? 8.4 ডেজ কিন্তু তাদের লাগবে আর বাকি কাজটাকে শেষ করতে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার দেখো 12 এ কি বলছে যে 120 মিটার লম্বা, কত মিটার? 120 মিটার লম্বা একটি ট্রেন 180 মিটার লম্বা ট্রেনকে বিপরীত দিকে চলার সময় 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি কি বলেছি সব সময় এই ধরনের অঙ্কগুলোকে কি করবে? ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম দিয়ে কিন্তু করার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো ডিসটেন্স আমাদের কি 120 আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 180 ইজ ইকুয়াল টু আমাদের স্পিড দেখো, আমাদের স্পিড দেখো। আচ্ছা এখানে দেখো 54 কিলোমিটার পার ঘন্টা, এখানে 54 কিমি পার হাওয়ার ছিল, তো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি হবে? দেখো 54 ইনটু 5 এর 18, 18 দেখো 3 এ 54 মানে 5 3 এ 15 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল মিটার পার সেকেন্ডে গতিবেগ। আচ্ছা এখানে আমরা গতিবেগের আমরা আগে সময়টা গুণ করে দিলাম, তো 12 ইনটু এখানে দেখো আমাদের কত হবে? 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো দুটো ট্রেন দেখো পরস্পর বিপরীত দিকে পরস্পরকে এখানে অতিক্রম করেছিল, এই দেখো বিপরীত দিকে, তো এদের যে রিলেটিভ স্পিড সেটা কি হবে? অ্যাড হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো রিলেটিভ স্পিড প্লাস মানে আমাদের একটা দেখো একটার 15 মিটার পার সেকেন্ড, তাহলে আরেকটার এক্স ধরে নাও। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? তো দেখো এখানে মোট 100 200 300 কিন্তু হয়ে যাচ্ছে, 300 বাই 12 করে দাও। 300 বাই 12 করলে দেখো 3 4 এ 12, এখানে দেখো 3 দিয়ে কাটলে 100, মানে দেখো 4 25 সং 100, বা দেখো আমরা এখান থেকে লিখছি। আচ্ছা এখানে তোমরা করে দাও যে 15 প্লাস x। ওকে, তো দেখো এখানে 25 মাইনাস 15 ইজ ইকুয়াল টু x করে দাও, বা দেখো তোমাদের x এর মান কিন্তু 10 চলে আসছে। ক্লিয়ার? x এর মানটা কত হলো? 10 হলো। এবার এই যে 10 এটা কি? এটা মিটার পার সেকেন্ডে গতিবেগ, এটাকে আমাদের কি করতে হবে? কিমি পার ঘন্টাতে দেখো প্রত্যেকটা আমাদের অপশন কিন্তু দেয়া আছে, তো কিমি পার ঘন্টাতে নিয়ে যাবো, মানে আমাদের 10 ইনটু 18 বাই 5 হয়ে যাবে। দেখো 5 দুগুণে 10 মানে 18 দুগুণে 36 কিলোমিটার পার হাওয়ার কিন্তু তোমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 12 এর জন্য কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 13 এ কি বলছে। দেখো কোশ্চেন নাম্বার দেখো 13 বলছে একটি নৌকা 14 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। 14 ঘন্টায় কতটা যাচ্ছে? 14 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 1 কিলোমিটার। তার মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ দেখো আমাদের কত? 1 কিলোমিটার পার হাওয়ার। বুঝা গেল? নেক্সট দেখো কি বলছে 9 ঘন্টার স্রোতের অনুকূলে 171 কিলোমিটার যায়। 9 হাওয়ার, 9 হাওয়ারে কতটা যাচ্ছে? দেখো 171 কিলোমিটার। তাহলে দেখো 1 ঘন্টায় আমাদের কত যাবে? 171 বাই 9 করব। দেখো তাহলে 9 কে 9 9 9 81, 9 19 সঙ্গে 171, তাহলে দেখো কত যাবে? 19 কিলোমিটার। তার মানে অনুকূলে গতিবেগ দেখো কত হবে? 19 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো কি বলছে যে স্থির জলে নৌকার গতি কত? যখনই নৌকার গতি বলা হয় তখন কি করা হয়? আমাদের নৌকার গতি d ইজ ইকুয়াল টু আমরা সবসময় কি করি না অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2 করে দেই। দেখো 19 প্লাস 1 বাই 2 মানে আমাদের 20 বাই 2 মানে হয়ে যাবে কি 10 কিলোমিটার পার হাওয়ার কিন্তু আমাদের হয়ে যাবে নৌকার গতিবেগ। অপশন নাম্বার দেখো এই হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 14 এ কি বলছে। দেখো কি বলছে যে 15টি মেশিন যদি বলছে 6 ঘন্টায় আমাদের কত 4500 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। 15টা মেশিন আচ্ছা আমাদের কত 6 ঘন্টায় 4500 ইউনিট উৎপাদন করে। তাহলে বলছে 10টি মেশিন একই গতিতে কাজ করলে 6000 উৎপাদন করতে কত সময় লাগবে? কতকে আমরা x ধরে নিলাম। দেখো এখানে 0 0 0 0 কেটে দাও,
পণ্য 3 দেখো 45, পণ্য 4 দেখো 60 করে দিচ্ছি। ক্লিয়ার? 3 দেখো 5 15, আচ্ছা এটা হলো। এবার দেখো এখানে আমাদের তাহলে 2 রয়ে যাবে, এটাকে আমরা 5 করে দাও। ওকে, বা দেখো আমাদের কি হয়ে যাচ্ছে যে 5x = 2 * 5 * 6। ওকে, বা দেখো আমাদের x = হয়ে যাবে 2 * 5 * 6 বাই আমরা করে দেবো 6, 5 এ 5 এ কেটে যাবে, সমান 6 দুগুণে কত হলো 12 হয়ে যাচ্ছে। কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার তোমরা দেখো বি তে তোমাদের কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 15। বারবার বলছি যে আমাদের 25 প্লাস আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের ম্যাথ আছে, দেন কিন্তু আমাদের প্লাস তারপরে আমাদের 25টা জিআই আছে। ওকে, তো তারপরে দেখো আমাদের 50টা সবার শেষে কিন্তু জিকে আছে। তো এই নিয়ে কিন্তু আজকে আমাদের কিন্তু 100 কোয়েশ্চেন্স কিন্তু আমরা আজকে তৈরি করেছিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু আমাদের করা আছে। চলো এটা কি বলছে দেখি, যে 12 জন কর্মী 18 দিনে 540 মিটার রাস্তা বানায়, তো 9 জন কর্মী বলছে একই গতিতে কাজ করলে 870 মিটার রাস্তা বানাতে কতদিন লাগবে। তো দেখো 12 জন কর্মী 18 দিন কাজটা করছে, 540 মিটার রাস্তা বানাচ্ছে। 9 জন কর্মী বলছে 870 মিটার রাস্তা বানাতে বলছে কতদিন লাগবে, ধরো x দিন লাগবে। ওকে, x দিন লাগবে, দিয়ে আমরা কি করব দেখো কোনাগুনি আমরা কি করব গুণ করে দেব। দেখো 18 3 54, দেখো 3 4 12। ওকে, তো একবারে দেখো আমরা ছোট করে দিলাম, বা 9x = দেখো 87 ইনটু আমরা 4 করে দিচ্ছি। ক্লিয়ার? বা দেখো x হয়ে যাবে 87 ইনটু 4 বাই আমাদের কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো কিছু কিন্তু কাটা যাচ্ছে না। আচ্ছা 4 7 তে 28 এর 8 2 করে দেবো, দেখো 4 8 32 33 34, তাহলে দেখো 348 বাই 9। দেখো 9 আমাদের 3 9 27, 3 9 27 4 9 36। ওকে, তো 3 9 27 করলাম, 4 3 7 8, তারপর দেখো 3 9 27 4 9 9 81 আমাদের কত হয়ে যাচ্ছে। আচ্ছা এইভাবে করলে হচ্ছে না, তো এটাকে দেখো ভাগটা অ্যাকচুয়ালি করতে হবে ঠিকভাবে। ঠিক আছে, তো দেখো 4 7 28, আর এখানে দেখো 3 আর 4 8 32, 320 348 কিন্তু আমাদের হচ্ছিল 348 বাই 9। তো এটাকে দেখো ক্যালকুলেশনটা ঠিকভাবে করতে হবে। ওকে, তো দেখো 3 3 3 9 27, 3 9 27 হয়ে গেল, আর এখানে দেখো 7 3 9 27 4 3 7। ওকে, তো 8 8 9 72 9 9 81। তো দেখো আমাদের এইটা হয়ে যাচ্ছে 38 পয়েন্ট কত সামথিং এর মতো কিছু হয়ে যাচ্ছে। অপশন দেখো আমাদের কত, আমাদের দেখো 39 কিন্তু আছে, মানে আমাদের অপশন নাম্বার দেখো সিটাকে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট 39 39 কিন্তু এখানে আমরা করে দিতে পারি। ক্লিয়ার? বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার দেখো কত, আমাদের 16 তে দেখো কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, যে একজন মানুষ উত্তর দিকে 5 কিলোমিটার হাঁটলে, একজন মানুষ এই পরিবেশ থেকে ধরো উত্তর দিকে এরকম যাচ্ছে 5 কিলোমিটার। ওকে, তারপরে কি বলছে, যে তারপর তিনি পূর্ব দিকে ঘুরে 8 কিলোমিটার গেলেন। পূর্ব দিকে কতটা গেছে 8 কিলোমিটার। ওকে, তো দেখো তারপর আচ্ছা তোমাদের ডাইরেকশনটা দেখিয়ে দেই, এই পাশে নর্থ, এই পাশে সাউথ, এই পাশে আমরা ইস্ট ধরি, আর এই পাশে ওয়েস্ট ধরি। তো দেখো 8 কিলোমিটার গেছে, এরপর বলছে যে তিনি দক্ষিণ দিকে 3 কিলোমিটার এবং পশ্চিম দিকে 2 কিলোমিটার গেলেন। আচ্ছা দক্ষিণ দিকে এই পাশে দেখো কতটা গেছে 3 কিলোমিটার গেছে, তারপরে পশ্চিম দিকে কতটা গেছে 2 কিলোমিটার গেছে। ওকে, অবশেষে তিনি আবার দেখো দক্ষিণে 2 কিলোমিটার হাঁটলেন। তো দক্ষিণে দেখো আবার 2 কিলোমিটার এরকম হেঁটেছে। বলছে শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে তিনি আছেন। একটা জিনিস খেয়াল করে দেখো, এইভাবে সে 3 কিলোমিটার গেছে, আবার দেখো এইভাবে জি আবার এইভাবে 2 এসেছিল, তো মোট দেখো এইভাবে কিন্তু তার 5 কিলোমিটারই কিন্তু সে চলে এলো। এইখানে যতটা গিয়েছিল ততটাই কিন্তু সে চলে এসেছে, মানে এই যে 2, এই 2 কিন্তু এই শুরু স্থানের কিন্তু আমাদের সমান্তরালে কিন্তু আছে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারলে। নেক্সট এবার দেখে নাও, এইখানে আমাদের কত 8 গিয়েছিল, 8 গিয়েছিল, দেখো আবার ফিরে এসেছে কত 2। তার মানে এই যে গ্যাপ, এই গ্যাপিং পয়েন্টটা, এই গ্যাপিং পয়েন্টটা এটা কতটা, এটা দেখো আমাদের তাহলে 6 কিলোমিটার। ক্লিয়ার? দেখো তাহলে 6 কিন্তু হবে। এবার যদি এখানে আরেকটা 6 আমাদের কিন্তু ধরো এই 8 এর জায়গায় কিন্তু আমাদের ধরো 6 দিয়েছে, তখন কি করতে, তখন জাস্ট এবারে কি আছে দেখো, এই দিকে আমাদের কোন দিকে আছে, পূর্ব দিকে আছে। তো অপশন নাম্বার দেখো পূর্বটা কিন্তু উত্তর পূর্ব হবে না। ওকে, অপশন নাম্বার দেখো এ কিন্তু পূর্ব দিক কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো কোশ্চেন নাম্বার দেখো 16 এর জন্য রাইট আনসার আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলছে। বলছে চা পাতার 2 প্রকারের দাম প্রতি কেজি দেখো 300 টাকা এন্ড 240 টাকা, এগুলোকে এমন অনুপাতে মেশানো হয়েছে যাতে প্রতি কেজি মিশ্রণের দাম 264 হয়। যদি মিশ্রণে মোট 40 কেজি থাকে তবে সস্তা চা পাতার ওজন কত ছিল। আচ্ছা বেশি টাকার যে চাটা সেটা 300 টাকা ছিল, আর একটা কত 240 টাকা ছিল, এই দুটোকে কত গড়ে 264 টাকায় দেখো মিশিয়েছি। ওকে, তো দেখো মাইনাস করলে কত হচ্ছে, তাহলে এখানে দেখো 40 50 60, এখানে 24 হচ্ছে, আর এখানে দেখো এখানে 60 আমাদের, আচ্ছা এখানে 6 হয়ে যাবে, আর দেখো 6 এ 7, আচ্ছা তো 36 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো দেখো তাহলে 12 দুগুণে 24, আর এখানে দেখো 12 3 36, 2:3, অনুপাতটা কত হলো 2:3। এবার দেখো কি বলছে, যে মোট 40 কেজি থাকে,
তাহলে সস্তা চা পাতার ওজন, সস্তাটা কোনটা ছিল, এইটা ছিল। তো 40 ইন্টু আমরা কত করে দেবো, সস্তা মানে উপরে আমরা 3 করে দেবো, নিচে করে দেবো দেখো 5 এর মধ্যে। ওকে, তো দেখো 5 8 40, 3 8 দেখো সস্তা আমাদের কত কেজি চা ছিল, 24 কিলোগ্রাম। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 18তে কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 18 বলছে কি 20,000 টাকা। কত টাকা, 20,000 টাকা। বলছে 6% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে কত টাকা হবে। তো দেখো 20,000 করে দাও, 20,000 ইন্টু আমরা কি করবো দেখো 6% চক্রবৃদ্ধি সুদে মানে 106 বাই 100 ইন্টু 106 বাই 100 ইন্টু 106 বাই 100। ক্লিয়ার, তাহলে দেখো এই তিনটা শূন্য কিন্তু এইভাবে আমরা কিন্তু কেটে দেবো। দেখো 2, এখানে দেখো 50। এবারে তোমাদের দিকে এটা কিন্তু ক্যালকুলেশন করে নিজেরা কিন্তু আনসারটা করতে হবে। কত আসছে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে। তোমরা দেখবে 23,820, 23,820 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো সেই সামথিংটা এখানে নেওয়া হয়নি, 23,820টা কিন্তু নেওয়া হয়েছে। অপশন নাম্বার দেখো এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা কিন্তু এটা গুণ করে নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? ক্যালকুলেশন তোমাদের স্পিড করতে হবে, আমি জাস্ট দেখিয়ে দেবো ম্যাথগুলো কিভাবে হচ্ছে। ওকে, তো চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19। এই ধরনের কিছু ক্যালকুলেশন ম্যাথ কিন্তু তোমাদের এক্সামে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তো চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতর যে চতুর্ভুজ থাকে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। তো বলছে এই বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি এর নামটা দিয়েছে কি, এ বি, আচ্ছা সি এন্ড ডি। বলছে এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 70 ডিগ্রি, এই কোণটা কি বলছে 70 ডিগ্রি। তো বলছে কোণ সি, এই যে কোণ সি, এই কোণ সি এর মান কত, কত বলেছে। তো দেখো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সব সময় কি হয়, কোণ এ প্লাস কোণ সি সমান হবে 180 ডিগ্রি, ঠিক আছে? কোণ বি প্লাস কোণ ডি সমান কত হবে, 180 ডিগ্রি। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় তার বিপরীত কোণ সর্বদা কিন্তু সম্পূরক মানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি হবে। আর এই চারটে কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে, এর থেকে কিন্তু বাড়বে না। তো দেখো কোশ্চেন আমাদের অপশন কোণ নাম্বার এ যদি 70 ডিগ্রি হয়, কোণ এ যদি আমাদের 70 ডিগ্রি হয়, তাহলে কোণ সিটা কত হবে, কোণ সি কত হবে, 180 থেকে জাস্ট 70 আমরা বাদ দিয়ে দেবো, মানে দেখো 110 ডিগ্রি তোমাদের কারেক্ট আনসার এসে যাবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার দেখো 19 এর জন্য কিন্তু রাইট আনসার, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে, যে 60 ডিগ্রি ইনটু cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, sin 60 ডিগ্রি ইনটু cot 30 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রির মান কত, দেখো √3/2 হয়, sin 60 ডিগ্রির মান √3/2 এন্ড cot 30 ডিগ্রি এটার মান কত হয়, √3 হয়। তাহলে √3 ইনটু √3 দেখো উপরে আমাদের 3 এসে গেল, বাই 2 করে দিচ্ছি মানে 3/2 আমাদের কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে তোমাদের কোশ্চেন নাম্বার 20 এর জন্য কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? এই রকম কিন্তু বেসিক কিন্তু এই ধরনের ম্যাথস কিন্তু দিয়ে দেয়, যেগুলো কিন্তু কিছু যদি কেউ যদি এই যে মানগুলো যদি না জেনে থাকে তখন কিন্তু সে কিন্তু এই এক্সামে গিয়ে এই ম্যাথগুলোতে ফেঁসে যাবে। ওকে, তো এইগুলো কিন্তু অবশ্যই অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, বলে রাখছি সকলকে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 21 এ কি বলছে, যে x² - 9 বাই x - 3 ইজ ইকুয়াল টু কত হবে। দেখো উপরেরটাকে x² - 9 বাই কি বলেছে x - 3, এবার x² - 9 এটাকে দেখো আমরা a² - b² এর ফর্মে কিন্তু লিখবো, বাই নিচে করে দেবো x - 3। ক্লিয়ার, তাহলে উপরে দেখো এসে যাচ্ছে x + 3, নিচে আমাদের x + 3 * x - 3 বাই কত হয়ে যাবে x - 3। তাহলে কি হয়ে গেল, দেখো x - 3 দেখো কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে রয়ে যাবে, x + 3 কিন্তু পড়ে রয়ে যাবে। তোমাদের অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 21 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার, বুঝতে পারলে? নেক্সট চলো আমাদের কোশ্চেন নাম্বার 22 আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 22 কি বলছে, বলছে একটি ট্যাঙ্কি ভর্তি করতে দুটি পাইপ প্রয়োজন। ওকে, প্রথম পাইপটি বলছে দেখো 15 ঘন্টায় এবং দ্বিতীয় পাইপটি দেখো 20 ঘন্টায় ভর্তি করে। প্রথমটা 5 ঘন্টা, দ্বিতীয়টা যদি 7 ঘন্টা কাজ করে, ট্যাঙ্কের কত অংশ খালি পড়ে থাকবে। আচ্ছা প্রথমটা দেখো 15 ঘন্টায় সম্পূর্ণ করে কিন্তু চলেছে কত 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় ভর্তি করবে কত, 5 এর 15 অংশ। আচ্ছা প্লাস দেখো দ্বিতীয় ট্যাঙ্কিটা এক অংশ ভর্তি করে কত 20 ঘন্টায়, দেখো 7 ঘন্টা চলেছে মানে ভর্তি করবে 7 এর 20 অংশ। ক্লিয়ার, তাহলে দেখো 15 আর 20 এটা কিন্তু তারা নিজেরা কাজটা করছে। এবার দেখো এটা কাজটা তারা নিজেরা করলো কিন্তু সম্পূর্ণ অংশ আমাদের তো এক, তো 1 মাইনাস এই অংশটা তারা ভর্তি করছে, তাহলে বাকি কাজটা আমাদের কত বলছে, তারা কি বলছে যে 5 ঘন্টা 7 ঘন্টা কাজ করলে ট্যাঙ্কি কত অংশ ভর্তি করবে। আচ্ছা এক আমাদের বার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা বের করলেই হবে। ওকে, তো কতটা ভর্তি করছে আমরা দেখে নেব। দেখো 60 আমাদের লসাগু করে দেবো, 15 4 এ 60 মানে 4 5 এ 20 প্লাস দেখো 20 3 এ 60 3 7 এ 21 মানে 41 বাই দেখো আমাদের কত 60 হয়ে যাবে কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 22 এর জন্য কিন্তু রাইট आंसर।
ক্লিয়ার, বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 23 তে দেখো কি বলছে। বলছে x:20 15 যদি 25 হয় তো x এর মান। আচ্ছা x/20 দেখো 15/25। তো এখান থেকে দেখো x আমাদের কি হবে, কোনাকুনি গুণ করে দাও, 20 * 15 দেখো আমাদের 25 হয়ে যাবে, 5 3 দেখো 15, 5 5 25, 5 4 20। x এর মান দেখো আমাদের হয়ে যাচ্ছে 12 কিন্তু কারেক্ট आंसर। কোথায় আছে অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে 12 আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 24 এ কি বলছে, 24 কেজি চালের মধ্যে 24 কেজি মোট কত, 24 কেজি চালের মধ্যে 7/8 অংশ বেচে দেওয়া হয়েছে। ওকে, বাকি চালের 1/3 অংশ রান্নায় ব্যবহার করলে কত কেজি চাল বাকি থাকবে। আচ্ছা মোট চাল দেখো 24 কেজি ছিল, তার মধ্যে দেখো 7/8 অংশ বেচে দেওয়া হয়েছে, তাহলে বাকি কত, 1/8 অংশ। বাকি অংশটা কত, 1/8 অংশ। এবার দেখো তার বলছে আবার 1/3 অংশ রান্নায় ব্যবহার করা হয়েছে, তাহলে 1/3 অংশ যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে বলছে তার থেকে বাকি চালটা কত থাকবে। দেখো 1/3 রান্নায় ব্যবহার করছে মানে 2/3 পড়ে আছে, তো এইটাই কিন্তু আমাদের বাকি চালটা রয়ে যাবে। দেখো 8 3 24, দেখো 3 3 কেটে যাচ্ছে, মানে 2 কিলোগ্রাম কিন্তু আর পড়ে আছে। কোথায় আছে অপশন নাম্বার দেখো এতে আছে আমাদের কিন্তু সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 24 এর রাইট आंसर। বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 25 এ কি বলছে, যে 3 ব্যবসায়ী 5000 7000 8000 টাকা বিনিয়োগ করলো। ওকে, এই 00 গুলো কেটে দাও, এগুলোর কোনো যদি আমরা যখনই ক্যালকুলেশন করব কি বলেছে, যখন আমাদের লাভের বলা হবে, লাভ সমান কি হয়, আমাদের বিনিয়োগের অনুপাত হয়, এন্ড আমাদের কি হয়, আমাদের দেখো আমাদের লভ্যাংশ মানে কি বিনিয়োগের অনুপাত, এন্ড আমাদের সময় টাইম পিরিয়ডের অনুপাত। তো দেখো এই জিরো গুলো বেকার বেকার আমাদের নিয়ে কিছু কাজ নেই, জাস্ট করে দেবো কি, আচ্ছা তিনজন ব্যক্তি এ করছে কত 5 7 আর এর দেখো 8। ওকে 5 7 আর 8। এবার দেখো কত 3 মাসের জন্য, প্রথম ব্যক্তি দেখো 6 মাসের জন্য, আচ্ছা প্রথম ব্যক্তি দেখো 6 মাসের জন্য, দ্বিতীয় ব্যক্তি দেখো 8 মাসের জন্য, এন্ড তৃতীয় ব্যক্তি দেখো 5 মাসের জন্য কিন্তু তাদের টাকাগুলো এই 5000 7000 এন্ড 8000 টাকা কিন্তু লাগিয়েছিল। ওকে, তো দেখো অনুপাতটা কত আসছে, 5 6 30, 27 56, এন্ড এখানে দেখো 5 40। দেখো ছোট্ট করে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কত আসছে, 15:28:20। ওকে, বলছে মোট লাভ 63, আমাদের 6300 টাকা মোট লাভ। তাহলে তৃতীয় ব্যক্তি কোনটা, এটা আমাদের উপরে 20 করে দেবো, নিচে করে দেবো দেখো 20 30 40 50, আচ্ছা 58 63 কিন্তু দেখো নিচে হয়ে যাচ্ছে। তাহলে দেখো 100 কেটে গেল, মানে তৃতীয় ব্যক্তির যে লভ্যাংশটা কত হয়ে যাবে, 2000 টাকা কিন্তু কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 25 এর জন্য কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 26 এ। দেখো কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 26 বলছে কি, নিচের পাই চিত্রে একটি পরিবারের মাসিক আয় ৭৫,০০০ এর ব্যয়ের শতকরা বিবরণ কিন্তু দেওয়া হয়েছে। বলছে একটি পরিবারের মাসিক আয় যদি ৭৫,০০০ টাকা হয়, খাদ্য ও ভাড়া কোনটা খাদ্য ছিল, দেখো এটা আমাদের ফুড, এটা আমাদের রেন্ট। ওকে, তো দেখো ফুড আর রেন্ট কোনটা, ফুড আর আমাদের রেন্ট কোনটা, এটা দেখো আমাদের ফুড, ফুডটা কত ছিল, আর এটা আচ্ছা এটা আমাদের ফুড ছিল 25, এটা আমাদের কি ফুড ছিল ফুড, আর এটা আমাদের কি ছিল রেন্ট। ওকে, এটা আমাদের রেন্ট ভাড়া। তো খাদ্য এবং ভাড়ার জন্য দেখো মোট কত হচ্ছে, তাহলে 30 প্লাস দেখো আমাদের 25, মোট দেখো 55% খাদ্য এবং ভাড়ার জন্য। ঠিক আছে, আর কি বলছে, মোট দেখো খরচ পরিবহন ও শিক্ষার মোট খরচের তুলনায় কত বেশি। আচ্ছা ট্রান্সপোর্টটা দেখো, এই যে হলুদ এটা ছিল আমাদের দেখো ট্রান্সপোর্ট, এটা আমাদের কত 15%, ট্রান্সপোর্টটা আমাদের 15%, এন্ড দেখো আমাদের এডুকেশনটা দেখো সবুজ ছিল, এই যে এডুকেশনটা কত, এটা আমাদের 10। তো দেখো আচ্ছা রেন্টটা এখানে একটু লিখে দিচ্ছি, এখানে আমাদের রেন্ট 30 ছিল আর 25 ছিল আমাদের ফুড। ওকে, তো দেখো তাহলে এডুকেশন এন্ড তোমাদের ট্রান্সপোর্টের জন্য মোট কত খরচ হচ্ছে, দেখো 10 প্লাস 25, আচ্ছা 10 প্লাস সরি এটা 15 ছিল। ওকে, তো 10 প্লাস 15 মানে আমাদের এডুকেশন এন্ড হচ্ছে ট্রান্সপোর্টের জন্য মোট হচ্ছে 25 খরচা করছে, আর তোমার হচ্ছে দেখো ফুড এবং খাদ্য এবং ভাড়ার জন্য কত খরচা করছে, দেখো 55 খরচ করছে। তাহলে যদি বলি বেশি কতটা খরচ করছে, বেশি যদি বলি কতটা খরচ করছে, দেখো 55 মাইনাস 25, 30 বেশি খরচ করছে, 30 বেশি খরচ করছে। এবার দেখো ৭৫,০০০ টাকা মোট ইনকাম ছিল, কত ৭৫,০০০ টাকা মোট ইনকাম। এবার দেখো 100 সমান ছিল 75, 100 সমান ছিল ৭৫,০০০ টাকা। তাহলে যদি বলি আমি 1 সমান কত, 1 সমান দেখো 750 টাকা হয়ে যাবে। এবার দেখো 30 আমাদের বেশি, তার মানে আমরা করব 30 ইনটু 750, মোট তাহলে কত আমাদের 3 7 21 210, আর এখানে দেখো আমাদের 5 3 15 মানে 225 00 22,500 টাকা কিন্তু বেশি খরচ করছে। অপশন নাম্বার দেখো কত হয়ে যাবে, অপশন নাম্বার হয়ে যাবে তোমাদের সি কিন্তু কারেক্ট आंसर এখানে। ক্লিয়ার, বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 26 এর রাইট आंसर তোমাদের অপশন নাম্বার দেখো সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট চলো আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 27 এ দেখো কি বলছে। বলছে দেখো এখানে এবার এখান থেকে দেখো আমাদের রিজনিং এর পার্টটা কিন্তু শুরু হলো। ঠিক আছে, রিজনিং এর জিআই এর পার্টটা এখান থেকে আমাদের শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 27 দিয়ে দেখো কি বলছে, যে 2, যদি 6 12, আচ্ছা এখানে দেখো লিখে নিচ্ছি 2 6 12
20 আর তারপর দেখো 30 বলছে। তো এই যে পার্ট এখানে দেখো এখানে কত বেড়েছে, 4 বেড়েছে, 6 থেকে 12 6 বেড়েছে, 12 থেকে 20 8 বেড়েছে, 20 থেকে দেখো 30 এখানে কত বাড়ছে, এখানে আমাদের দেখো 10 বাড়ছে। আচ্ছা এখানে দেখো 2 2 2, তার মানে দেখো 10 থেকে আবার 2 বাড়বে মানে 12 হবে। তো 30 এর থেকে যদি 12 বাড়ে আমাদের কত আসবে, 42 কিন্তু এই জায়গায় আমাদের এসে যাবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 27 এর জন্য কিন্তু রাইট আনসার। ঠিক আছে, নাম্বার সিরিজটা বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 28 এ কি বলছে, আবার একটা দেখো নাম্বার সিরিজ দিয়েছে। কি বলছে, 7 তারপরে 10 তারপরে 8 তারপরে 11 তারপরে 9 তারপরে 12 তারপরে দেখো আমাদের কোশ্চেন মার্ক দেয়া হয়েছে। আচ্ছা এখানে সিরিজটা দেখো কি হচ্ছে, দেখো 7 থেকে 10 3 বেড়েছে, 10 থেকে 8 -2 হয়ে গেছে আবার। ঠিক আছে, 8 থেকে 11 আবার দেখো +3 হয়েছে, 11 থেকে আবার দেখো 9 -2 হয়ে গেছে, 9 থেকে আবার দেখো 12 আবার দেখো +3 বেড়েছে, 12 থেকে তার মানে এবারে দেখো আবার -2 হবে নিশ্চয়ই আমাদের হিসাব অনুযায়ী। তো দেখো এখানে 10 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 28 এর জন্য কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 29 এ কি বলছে। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের এখানে মনে হচ্ছে যে জিআই এন্ড হচ্ছে যে ম্যাথ আমাদের যেগুলো ছিল, জিআই এন্ড ম্যাথস যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে কি একটু বেশি ইজি হয়ে যাচ্ছে তাই না, একটু বেশি হচ্ছে ইজি হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে এক্সামে সবসময় কিন্তু কি করে না, একটা পোরশন কি সবসময় হার্ড করে দেয়। এখানে তোমাদের জিকে এর যে পোরশনটা আছে কিন্তু ভেরি ডেপথ লেভেলের আছে, খুব সুন্দর সুন্দর জিকে এখানে আছে। ওকে, তো অবশ্যই কিন্তু ক্লাসটা ধৈর্য ধরে দেখতে থাকো। এখানে ম্যাথস রিজনিংটা সহজ, কিন্তু জিকে এর পোরশনটা কিন্তু খুব সুন্দর আছে, অবশ্যই কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, নেক্সট দেখো একটা সিরিজ দেয়া আছে 5 9 17 33 দেখো 65 এন্ড তারপর দেখো কি হবে। আচ্ছা 5 থেকে 9 এর ডিফারেন্স কত 4, 9 থেকে 17 এর ডিফারেন্স কত 8, 17 থেকে দেখো 33 এর ডিফারেন্স কত, এখানে দেখো আমাদের 17 দুগুণে 34। আচ্ছা 5, আচ্ছা এটা এই সিরিজটা এইভাবে যায়নি, দেখো এখানে কিভাবে যাচ্ছে 5 থেকে 9, দেখো 5 এর সাথে 2 গুণ করো তো 5 দুগুণে 10 হয়, -1 করো 9 হয়ে যাবে। ক্লিয়ার, 9 এর সাথে 2 গুণ করো, দেখো 9 দুগুণে 18 হয়, -1 করে দাও দেখো 17 হয়ে যাচ্ছে। 17 এর সাথে 2 গুণ করো 34 হয়, দেখো -1 করে দাও দেখো 33 এসে যাচ্ছে। ক্লিয়ার, 33 এর সাথে যদি 2 গুণ করে দেই দেখো কত হয় 66 হয়, -1 করো 65 হয়ে যাচ্ছে। তার মানে নেক্সট যে আমাদের যে নেক্সট সংখ্যাটা আসবে সেটা 2 গুণ করে -1 করতে হবে, মানে 65 দুগুণে 130 হয়, -1 করলে 129 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 29 এর জন্য কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 30 তে কি বলছে। বলছে দেখো এই যে একটা আমাদের সিরিজ দেয়া হয়েছে, তো এই যে জিজ্ঞাসা চিহ্ন এই স্থানে আমাদের কি আসবে, এই স্থানে কি আসবে, দেখো এখানে একটাকে আমরা একের কিউব কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আচ্ছা 8 কে আমরা দেখো 2 এর কিউব কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এন্ড 27 কে আমরা দেখো 3 এর কিউব কিন্তু লিখে দিচ্ছি। ক্লিয়ার, এইভাবে সিরিজটা আছে, মানে ফার্স্টে 1 আসছে, 1 থেকে 2 আসছে এন্ড 2 থেকে আমাদের এইভাবে 3 আসছে। সেম সিকোয়েন্সে দেখো এখানে আমরা 4 এর কিউব কি 64 লিখতে পারি, এখানে দেখো 5 এর কিউব 125, তো দেখো 4 থেকে 5 থেকে এখানে দেখো আমাদের হিসাব মতো কত হবে 6 হবে, মানে 6 এর কিউব দেখো 216 আমাদের কিন্তু আসছে। সেম সিকোয়েন্সে দেখো এখানে আমাদের কত 7 এর কিউব 343 আছে, মানে দেখো এখানে আমাদের 8 এর কিউব হবে এন্ড 8 এর কিউব থেকে এখানে দেখো আমাদের 9 এর কিউব দেখো 729 পেয়ে যাচ্ছি, মানে 8 এর কিউব আমাদের কত হয় 512 হয়। তো 512 কিন্তু মনে রাখতে হবে যে 8 এর কিউব। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু কোশ্চেন নাম্বার আমাদের 30 এর জন্য কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 31 এ কি বলছে। দেখো মিরর ইমেজ দেওয়া হয়েছে একটা, তো দেখো এই যে মিরর ইমেজ, এটা যখন আমরা মিরর ইমেজটা করব এইভাবে, তো দেখো এইখানে একটা হাত আসবে, এইখানে একটা হাত আসবে এন্ড দেখো এই যে পাটা এই সাইডে ছিল, পাটা কি এই দিকে চলে আসবে। তো দেখো তাহলে আমাদের এইটা কিন্তু হচ্ছে না, এখানে দেখো দুটো পাই নাই, তার মানে আমাদের অপশন নাম্বার দেখো বিও কিন্তু এলিমিনেট হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সিডি হতে পারে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করবে, অপশন নাম্বার দেখো ডি এর যে হাতগুলো একটু নিচের দিকে বাঁকা আছে, বাট এই যে দেখো হাতগুলো কিন্তু দেখো আমাদের সোজা সোজা ছিল, তার মানে অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 31 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 32 তে দেখো কি বলছে। দেখো কোশ্চেন নাম্বার আমাদের পরবর্তী 32 বলছে যে ট্রুথ। দেখো ট্রুথ কে কি বলছে যে 20 18 21 20 8 কিভাবে লিখছে, দেখো টি এর কোড ডিজিট কত হয়, দেখো 20 হয়, 20 এখানে দেখো তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো আর এর কোড ডিজিট কত হয় 18 হয়, জাস্ট কোড ডিজিট গুলো বসিয়ে দিচ্ছি। দেখো ইউ আমাদের কত হয় 21 নাম্বার স্থানে থাকে। আচ্ছা অ্যালফাবেটের সিরিজ অনুযায়ী আমাদের টি কত, আমাদের 20 নাম্বার স্থানে থাকে এন্ড এইচ দেখো আমাদের 8 নাম্বার স্থানে থাকে। ঠিক আছে, তাহলে এল আই ই, এল এর আমাদের কোড ডিজিট কত হয় 12 হয়, আই এর কত হয় 9 হয় এন্ড ই এর কত হয় আমাদের 5 হয়। তো 12 9 5 কোথায় আছে, অপশন নাম্বার দেখো তোমরা সি তে পেয়ে যাবে। তো এটাই হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট আনসার।
ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 32 রাইট আনসার অপশন নাম্বার দেখো সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 33 আমাদের কি বলছে যে 2 6 12 20 30 42। তো পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে? আচ্ছা এখানে দেখো এখানে কত বেশি, 4 বেশি আছে, এখানে 6 বেশি, এখানে দেখো আমাদের আচ্ছা সেই আগের সিরিজ একটা করেছিলাম কিন্তু এখানে দেখো একটা ডিজিট কিন্তু আমাদের বেশি দেওয়া আছে। 12 দেখো 8 এ 20, 20 দেখো এখানে 10 এ 20, আচ্ছা 30 এখানে 12 হবে। তো দেখো 2 2 করে বাড়ছে মানে 12 থেকে এখানে আমাদের কিন্তু নেক্সট টার্মে 14 বাড়বে মানে 4 2 6, এখানে আমাদের কত আসবে 6 আসবে আর এখানে দেখো আমাদের 5 আসবে মানে আমাদের 56 কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু কোশ্চেন নাম্বার 33 এর জন্য কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে? নেক্সট আমরা চলে যাব, এখানে সময় বেশি অপচয় করে লাভ নেই, এখানে দেখো ইজি কোশ্চেনস গুলো আছে। ওকে দেখো এটা কিন্তু একটু সুন্দর কোশ্চেনস আছে, বলছে কি মিস্টার এ 5 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলেন। আচ্ছা এখানে দেখো আমাদের নর্থ সাউথ, এই সাইডে ইস্ট করে দাও, এই সাইডে আমাদের ওয়েস্ট করে দাও। দেখো কি বলছে মিস্টার এ 5 কিলোমিটার আমাদের দক্ষিণ দিকে হাঁটেছে, 5 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটছে, তারপরে কি তারপরে সে ডান দিকে মোড়ে নিচ্ছে, ডান দিক মানে কি ডান দিকে দেখো এই দিকে কিন্তু সে তাহলে তার ডান দিক মোড় হয়ে যাবে, দেখো 3 কিলোমিটার হেঁটেছে। ওকে 3 কিলোমিটার হেঁটেছে, বলছে এরপর আবার দেখো বামে মোড়ে নিয়ে এসে 5 কিলোমিটার হাঁটে। তো দেখো বামে বামে মোড়টা কোন দিকে, এই দিকে বামে মোড়, তো দেখো এখানে আবার দেখো 5 কিলোমিটার হেঁটেছে। এবার বলছে সে কোন দিকে মুখোমুখি আছে, এই পয়েন্টের দিকে সে যে মুখ করেছে এটা কোন পয়েন্ট, সাউথের পয়েন্ট, আমাদের সাউথ পয়েন্ট। তো অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কোশ্চেন নাম্বার 34 এর জন্য কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 35 দেখো কি বলছে, বলছে একটি মেয়ে 20 মিটার উত্তরের দিকে হাঁটলো। আচ্ছা সেই সেম আমরা দেখো এখানে নর্থ সাউথ, এই পাশে আমাদের ইস্ট এন্ড এই পাশে ওয়েস্ট। বলছে দেখো একটি মেয়ে কত দিকে, উত্তর দিকে 20 মিটার হেঁটেছে। আচ্ছা এই পাশে আমাদের 20 মিটার হেঁটেছে, তারপরে সে ডান দিকে ঘুরে 30 মিটার হেঁটেছে, ডান দিকে ঘুরে এই পাশে 30 মিটার হাঁটিয়ে দাও। ওকে তারপরে দেখো বলছে আবার ডান দিকে ঘুরে 35 মিটার হেঁটেছে। আচ্ছা ডান দিকে ঘুরে 35 মিটার আবার দেখো হেঁটেছে। নেক্সট বলছে কি তারপরে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটছে। তারপর তাহলে এটার বাম দিক কোন দিকে, এই দিকে হয়ে যাবে, দেখো এইদিকে 15 মিটার হেঁটেছে এবং সর্বশেষে বাম দিকে ঘুরে আবার দেখো 15 মিটার কিন্তু হেঁটেছে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পাবে, দেখো এটা কিন্তু মোট এই ডিসটেন্সটা কত 20 ছিল, তারপর দেখো এটা পুরোটা হচ্ছে যে আমার কত 35, এটা পুরোটা 35। তো দেখো এটার সিকোয়েন্স দেখো সমান সমান আমরা যদি করি, তো এই সিকোয়েন্স পর্যন্ত এটা 20, তাহলে বাকিটা এটাকে 15 ধরে নাও। আবার দেখো যেহেতু 15 পর্যন্ত ফিরে আসছে তার মানে এটা পুরোটাই দেখো একই সমান্তরাল লাইনে কিন্তু এটা আছে। ওকে এটা একই সমান্তরাল লাইনে আছে। তো দেখো তাহলে এইখান থেকে এইখানে ডিসটেন্সটা মোট আমাদের কত ছিল, এখানে আমাদের 30 ছিল, এইখানে আমাদের দেখো 15 আছে, তার মানে মোট কত পূর্ব দিকে সে হচ্ছে যে দেখো 30 প্লাস 15 মানে 45 মিটার কিন্তু পূর্ব দিকে আছে। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে, পূর্ব দিকে 45 মিটার। ওটাই আমাদের জানতে চাইছিল এখন সে শুরু স্থান থেকে কোন দিকে কত দূরে, কোন দিকে, এটা হচ্ছে আমাদের দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের কোন দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা দেখো পূর্ব দিকে আমাদের কত 45 মিটার কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাচ্ছে। অপশন নাম্বার দেখো সি তে কিন্তু তোমাদের এটা আছে। ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু একটু ইজি, ইজি বলছি, এটা কিন্তু একটু মডারেট ছিল কোশ্চেনটা, ভালো খুব সুন্দর কিন্তু কোশ্চেন। এই ধরনের কিন্তু কোশ্চেনস গুলো তোমাদের এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার 36 এ কি বলছে, যে একটা মিরর ইমেজ দেয়া হয়েছে, তো এই মিরর ইমেজটা এটা এই দিকে আসলে কি আসবে। তাহলে দেখো যখনই আমাদের এফটা আসবে, এফটা কি আসবে এইরকম ছিল। ওকে তো এফটা আমাদের তাহলে এরকম হয়ে যাবে। কোথায় আছে দেখো একমাত্র শুধু আমাদের অপশন নাম্বার দেখো বি তে কি আছে, এফটা আমাদের এইভাবে আছে। তো অপশন নাম্বার দেখো বি টা কিন্তু হয়ে যাবে আমাদের এটার জন্য কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 36 এর রাইট आंसर আমাদের অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে। ঠিক আছে আমাদের ফার্স্ট যে লেটারটা এটা দেখো এফটা আমাদের উল্টো দিকে ছিল। ক্লিয়ার? এফটা আমাদের প্রথমে উল্টো দিকে ছিল এন্ড এই পাশে দেখো সব এফ গুলো সোজা দিকে, তো সোজা তো হবেই না এন্ড একেবারে দেখো উল্টো, এটা আমাদের জল প্রতিবিম্ব করে দিয়েছে, এটা আমাদের প্রথমেরটা আমাদের কি ওয়াটার ইমেজ করে দিয়েছে। ঠিক আছে একমাত্র দেখো অপশন নাম্বার বিটাই কিন্তু ঠিক আছে, তো বি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 36 এর জন্য কিন্তু রাইট आंसर। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 37 এ কি বলছে, যে এই যে আমাদের যে একটা লুপ্ত সংখ্যার যে বক্স দেয়া হয়েছে, তো এই যে মাঝখানে এখানে আমাদের কি আসবে, একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো 56 থেকে 44 আমাদের যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত আসবে 12 আসবে। 78 থেকে দেখো আমরা 48 এখানে যদি মাইনাস করে দিই কত আসবে 30 আসবে। তো দেখো এখানে 65 থেকে যদি আমরা 14 মাইনাস করে দিই কত আসবে 51 কিন্তু আমাদের এখানে কারেক্ট आंसर হয়ে যাবে। অপশন নাম্বার দেখো তোমাদের সি হয়ে যাবে কিন্তু কোশ্চেন নাম্বার 37 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে সিরিজটা আমাদের কিভাবে চলেছে? বুঝতে পারলে? তো এটাই হচ্ছে কিন্তু সঠিক মেথড। তোমাদের এটা থেকে এটা বিয়োগ করছো দেখো 12 এসে যাচ্ছে, 78 থেকে 48 বিয়োগ করলে 30 এসে যাচ্ছে, তো 65 থেকে ডাইরেক্ট 14 বিয়োগ করে দাও দেখো 51 কিন্তু তোমাদের এইখানে চলে আসবে। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের দেখো কোশ্চেন নাম্বার 38 এ দেখো কি বলছে, বলছে দেখো প্লাস মানে মাইনাস, তো এইভাবে ইনটু মানে ভাগ, ভাগ মানে যোগ, তো এইভাবে যে এই যে সিরিজটা দেয়া আছে এটার সঠিক কি আসবে।
দেখো তাহলে 12 ইনটু মানে কি, ইনটু মানে দেখো এখানে আমাদের কিন্তু ভাগ বলে দিয়েছে, তো 12 ভাজিত দেখো 4, তারপর দেখো প্লাস প্লাস আছে, তো প্লাস মানে আমাদের কি, প্লাস মানে দেখো এখানে আমাদের মাইনাস বলে দিয়েছে, তো -5, আর তারপর দেখো ভাগ ভাগ মানে কি এখানে যোগ বলে দিয়েছে, তো যুক্ত আমাদের 9, এন্ড মাইনাস আছে, মাইনাস মানে কি এখানে ইনটু, ওকে, তো ইনটু আমরা 2 করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো 12 থেকে আগে আমাদের ভাগের কাজ হয়, তো 3 5 প্লাস দেখো 9 দুগুণে ভাগের পরে ইনটুর কাজ হয়, তো দেখো 18 19 20 21, 21 থেকে আমাদের দেখো 5 বিয়োগ হলে কত হবে, 21 থেকে আমাদের 5 বিয়োগ হলে হয়ে যাচ্ছে দেখো কত, 17, আচ্ছা 16 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার দেখো কত, সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার দেখো 38 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 39 এ কি বলছে, যে যদি প্লাস মানে আমাদের ইনটু, মাইনাস মানে ভাগ, তো এই সিরিজটা যদি চলতে থাকে তো এইখানে আবার দেখো আমাদের সেম, তো এটা কিভাবে আমরা করব। আচ্ছা, তো 15 পর দেখো কত আছে, প্লাস আছে, তো প্লাস মানে ডাইরেক্ট আমরা ভাগ করে দেব, ভাগ তারপর দেখো 30 আছে, তো 30 তারপর দেখো মাইনাস, ওকে, তো দেখো মাইনাসের বদলে কি নেওয়া হয়েছে, মাইনাসের বদলে দেখো ভাগ নিতে বলেছে, তো দেখো আচ্ছা প্লাসের বদলে, আচ্ছা প্লাসের বদলে সরি এখানে আমাদের ইনটু ছিল না, প্লাসের বদলে এই জায়গায় আমাদের দেখো ইনটু হবে, ওকে, তো দেখো ইনটু তারপর দেখো ভাগ হচ্ছে, তারপর দেখো ইনটুর বদলে আমাদের কি নেওয়া হয়েছে, দেখো যোগ চিহ্নটা কিন্তু নেওয়া হয়েছে, তো 6 প্লাস দেখো আমাদের 3, এন্ড দেখো ভাগের বদলে আমাদের কিন্তু মাইনাস চিহ্ন নেওয়া হচ্ছে, মানে দেখো মাইনাস কিন্তু আমরা 9 করে দেব। ক্লিয়ার? তারপর দেখো তাহলে এখান থেকে হচ্ছে কত, 15 ইনটু দেখো আমাদের 6 5 এ 30 প্লাস 3 মাইনাস 9, ওকে, তো দেখো তাহলে কত হচ্ছে আমাদের দেখো 3 পনেরো 45, 5 পনেরো দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 75 এসে যাচ্ছে, আর এখান থেকে দেখো আলটিমেটলি আমাদের 6 বিয়োগ হচ্ছে, তাহলে দেখো 69 কিন্তু এসে যাচ্ছে, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার দেখো 39 এর জন্য কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 40 তে কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 40 বলছে কি, লাল মানে নীল, নীল মানে হলুদ, তো এইগুলো পড়ার কিছু দরকার নেই, তোমরা শুধু লাস্ট লাইনটা দেখে নিবে, যে তাহলে পাতার আসল রং কি। দেখো পাতার আসল রং কি হয়, সবুজ হয়, পাতার আসল রং কি হয়, সবুজ হয়, এইখানে জাস্ট দেখে নেবে যে সবুজকে কি বলা হচ্ছে, সবুজ মানে দেখো আমাদের কমলা বলা হচ্ছে, তার মানে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। সঠিক উত্তর আমাদের কোশ্চেন নাম্বার 40 এর জন্য ডি হয়ে যাবে কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 41 এ, বলছে এই যে আমাদের চিহ্নের বিপরীতে কোন চিহ্নটা আছে। তো দেখো প্রথম সিকোয়েন্সে দেখো মিলে যাচ্ছে, আচ্ছা স্টার স্টার মিলে যাচ্ছে, মানে দেখো প্লাসের অপোজিটে কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা আছে। দেখো এইখানে দেখো তোমরা প্রথম দুটো ডাইসকে নিয়ে কাজ করো, দেখো হয়ে যাচ্ছে, আর এখানে দেখো যদি আমরা এই সিম্বলটাকে নিয়ে কাজ করি, যে স্টার 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 হয়ে যাচ্ছে, তো তাহলে এইটা আমাদের দেখো আমাদের কি আসছে, প্লাসের অপোজিটে, তাহলে দেখো মাইনাস এসে যাবে। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট যে দুটো ডাইস আছে, এই দুটো ডাইসকে নিয়ে দেখো আমরা কাজ করবো, এই ডাইসটা এন্ড এই ডাইসটা, এই দুটো ডাইসকে নিয়ে দেখো কাজ করলে এখানে দেখো সিম্বল কোনটা ম্যাচ খাচ্ছে, দেখো এখানে আমাদের প্লাস ম্যাচ খাচ্ছে, এখানে দেখো আমাদের কিন্তু প্লাস ম্যাচ খাচ্ছে, এখানে দেখো আমাদের যে আছে স্টার চিহ্নটা, এখানে স্টার চিহ্নের সাথে ম্যাচ খাচ্ছে, তার মানে আমাদের দেখো এই যে এটা দেখো আমাদের এই ডলার সাইনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, মানে আমাদের কি বলছে, এর অপোজিটে কি আছে, তো ডলার সাইনটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 41 এর জন্য কিন্তু বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 42 তে কি বলছে, যে এই যে ঘনকের এক চিহ্নের বিপরীতে কোন চিহ্ন আছে। আচ্ছা এখানে দেখো কমন দুটো ডাইসের কি কি দেখতে পেয়ে যাচ্ছে, দেখো 3 3 কমন, তার মানে দেখো প্রথম ডাইসটাকে 3 ধরে আমরা যদি কাজ করি, 3 এর পর কত আছে, ক্লকওয়াইজ ঘোরাও, 3 এর পর দেখো 5 5 এর পর দেখো 1 আছে, তো 3 এর পর 5 5 এর পর 1 করে দাও, আবার দেখো এখানে 3 এর পর 6 6 এর পর 2, তো দেখো এখানে 3 ধরে কাজ করি, 3 এর পর দেখো 6 6 এর পর 2, তার মানে দেখো আমাদের কি বলা হয়েছিল, এক চিহ্নের বিপরীতে কি আছে, দেখো 1 এর বিপরীতে কি আসছে, 2 আসছে, মানে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 42 এর জন্য কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 43 তে, দেখো কি বলছে, নিম্নলিখিত কোন ভেনচিত্রটি অভিনেতা, প্রযোজক এবং পরিচালক এই তিনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। একটা জিনিস তোমরা খেয়াল করো, যে অভিনেতা হতে পারে সে প্রযোজকও হতে পারে, আবার যে অভিনেতা হতে পারে সে দেখো পরিচালক হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলে? আবার দেখো যে প্রযোজক হয় সে অভিনেতাও হতে পারে, সে দেখো পরিচালকও হতে পারে, মানে একজন ব্যক্তি সব কাজই করতে পারে, ঠিক আছে, সে তার প্যাশন অনুযায়ী অন্যান্য কাজও কিন্তু সে করতে পারে। যে পরিচালক হয় সে কি শুধু পরিচালনাই করতে পারে, সে দেখো প্রযোজকও হতে পারে, আবার দেখো সে কিন্তু বিভিন্ন ফিল্মে কিন্তু কাজ করার অভিনেতাও হতে পারে, ঠিক আছে। তো এইটা তোমাদের দেখো অপশন নাম্বার তোমরা কিন্তু বি তে তোমাদের কিন্তু কারেক্ট আনসারটা পেয়ে যাবে, তিনটে বৃত্তে কিন্তু তিনটের সাথে কিন্তু সদৃশ্যপূর্ণ। এটাই হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 43 এর কারেক্ট ভেন ডায়াগ্রাম। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 44 এ, দেখো কি বলছে, যে আবার একটা দেখো ভেন ডায়াগ্রাম দিয়েছে, তো নিচের মধ্যে এই যে ভেন ডায়াগ্রাম এর যে কারেক্ট, এটার কারেক্ট ব্যাখ্যাটা কি হবে। দেখো পুরুষ মহিলা শিক্ষক, পুরুষ মহিলা শিক্ষকের মধ্যে দেখো
একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো শিক্ষক যে হবে, শিক্ষক তো পুরুষ, একজন পুরুষও দেখো শিক্ষক হতে পারে, কিন্তু একজন মহিলাও দেখো শিক্ষক হতে পারে। কিন্তু এখানে যে ভেন ডায়াগ্রামটা দিয়েছে, এখানে পুরুষ মহিলা শিক্ষক কিন্তু আমরা আলাদা করে বিচার করতে পারছি না। দেখো আমাদের নেক্সট টমেটো, আলু, আপেল, এই তিনটেই দেখো টমেটো, আলু, আপেল, এগুলো কি, এগুলো আমাদের দেখো টমেটো, আলু, এই দুটো কি আমাদের সবজি হচ্ছে, এন্ড আপেলটা আলাদা হচ্ছে। এই যে এটাকে আমরা যদি আপেল ধরে কাজ করি, এইখানে দেখো টমেটো, আলুটা কিন্তু একটা আমাদের পুরো সবজি কমিউনিটির মধ্যে টমেটো, আলুটা হতো, এরকম একটা কিন্তু ভেন ডায়াগ্রাম হতো। কিন্তু এখানে ভেন ডায়াগ্রামটা আলাদা আছে, মানে অপশন নাম্বার বি ও কিন্তু আমাদের হচ্ছে না, এও হচ্ছে না। সি যদি নিয়ে তোমরা কাজ করো, দেখো সি এর মধ্যে কি বলছে, সবজি, ঘাস আর লাউ। দেখো এই যে বাইরের বড় বৃত্তটা, এটাকে দেখো সবজি ধরে নাও তো, আর এই যে ভিতরের বড় বৃত্তটা, এটাকে আমরা কি করব, লাউ করব। তো দেখো পুরো সবজি কমিউনিটির মধ্যে কিছু অংশ লাউ অবশ্যই হতে পারে, লাউ কি, লাউ তো সবজির মধ্যেই পড়ে। আর যে বাইরের বৃত্তটা, এটা কি, এটা দেখো আমরা ঘাস করে দেবো। কি বললাম, বাইরের বৃত্তটাকে ঘাস করব। দেখো ঘাসের সবজি বা লাউ কোনোটার সাথে কোনো সাদৃশ্য নেই, তাই জন্য বাইরে আছে, মানে অপশন নাম্বার দেখো আমাদের সি কিন্তু হয়ে যাবে আমাদের এই যে কারেক্ট ভেন ডায়াগ্রামটা কিন্তু সঠিক উত্তর। কি বললাম বুঝতে পারলে, কোশ্চেন নাম্বার 40 আমাদের 44 এর জন্য সঠিক উত্তর আমাদের সি কিন্তু রাইট হয়ে যাচ্ছে। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 45 এ কি বলছে, যে উপরের সিরিজে কয়টি স্বরবর্ণ ভাওয়েল আছে, এর আগে দেখো একটি চিহ্ন সিম্বল আছে। তো কয়টি স্বরবর্ণ আছে, তার আগে একটা করে চিহ্ন আছে। ওকে, আচ্ছা আই, দেখো আই এর আগে দেখো আমাদের কি আছে, একটা কিন্তু আমাদের কি ডিজিট আছে, তো আমাদের দেখো সিম্বল বলা হয়েছিল, ঠিক আছে। তো দেখো স্বরবর্ণের আগে সিম্বল, দেখো এখানে ইউ, ইউ আমাদের স্বরবর্ণ আছে, তার আগে দেখো একটা সিম্বল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর কি এখানে কোথাও আছে, দেখো ই আছে। ওকে, তো ই এর আগে দেখো আমরা কিন্তু একটা সিম্বল পেয়ে যাচ্ছি। তো দেখো কোশ্চেন নাম্বার 45 কটা হয়ে যাচ্ছে, দুটো কিন্তু আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার দেখো বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 46 এ দেখো কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 46 কি বলছে, যে b%, আবার দেখো একটা সিরিজ দেওয়া হয়েছে, তো এই সিরিজটার কি বলছে, যে উপরে দেওয়া সিরিজে কয়টি স্বরবর্ণ পরে দেখো কোনো ডিজিট বা কোনো অক্ষর আছে। আচ্ছা আগে বলেছিল সেটা দেখো স্বরবর্ণ, স্বরবর্ণের পরে দেখো একটা কি ডিজিট ছিল, এখানে বলছে যে স্বরবর্ণের পরে আছে। ওকে, তো দেখো স্বরবর্ণ, দেখো এ এর পরে দেখো একটা এখানে পেয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা তারপরে দেখো ই এর পরে এখানে দেখো একটা পেয়ে যাবে, মানে দেখো এখানে আমাদের কি হয়েছে, দুইটো স্বরবর্ণ আমরা পেয়ে যাচ্ছি, যে দুইটি স্বরবর্ণের পরে কি আমাদের, আচ্ছা সরি এখানে আমাদের দেখো সিম্বল বলা হয়নি, এখানে আমাদের ডিজিট বলা হয়েছে না। তো দেখো ডিজিট, ইউ এর পরে দেখো একটা কিন্তু আমাদের 7 ডিজিট পেয়ে যাচ্ছে, এখানে একটা হয়ে যাচ্ছে, এন্ড এখানে দেখো আই, আই এর পরে দেখো এখানে আমাদের কিন্তু একটা 9 হয়ে যাচ্ছে। তার মানে কি দুটো আছে, অপশন নাম্বার দেখো সি বি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 46 এর রাইট आंसर। বোঝা গেল। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 47 এ কি বলছে, ঘড়ির কাঁটা 4টা 20 সময় দেখাচ্ছে, তো ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে। কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেন গুলো যে হাওয়ার ইনটু 30, হাওয়ার ইনটু 30 ডিগ্রি মাইনাস মিনিট ইনটু কি হবে 11/2 হবে। তো দেখো হাওয়ার এখানে আমাদের কত, 4টে, তো 4 ইনটু 30 মাইনাস মিনিট কত 20 মিনিট, 20 ইনটু 11/2। এখানে দেখো কাটাকাটি করলে 10, মানে 4 থেকে দেখো 120 মাইনাস 110 হয়ে যাবে, 120 মাইনাস কত 110 হয়ে যাচ্ছে, মানে দেখো 10 ডিগ্রি তোমাদের কিন্তু কারেক্ট आंसर, অপশন নাম্বার তোমরা কিন্তু এ তে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, বুঝতে পারলে, তাহলে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 47 এর রাইট आंसर। নেক্সট আমরা দেখে নেব দেখো কোশ্চেন নাম্বার 48 এ দেখো কি বলছে, যে যদি দিল্লি শব্দটিকে একটি বিশেষ কোডে দেখো এইভাবে আমাদের কিন্তু লেখা হয়, তাহলে একই কোডে এই যে নেপালকে আমরা কিভাবে লিখবো। আচ্ছা দিল্লিটাকে দেখো কিভাবে লিখছে একটু দেখে নিই, ডি ই এল এইচ আই, এটাকে কি লিখছে ই ডি এম, তারপর দেখো জি, জি তারপর দেখো জে আছে। আচ্ছা ডি এর পর দেখো ই আছে, তারপর দেখো আবার এখান থেকে ডি থেকে ই যাচ্ছে, এবার দেখো এল থেকে এইভাবে এম আসছে, জি থেকে এইচ আসছে, আর আই থেকে দেখো জে আসছে। তার মানে একটা উপরে একটা নিচে এইভাবে কিন্তু আমাদের হচ্ছে। তো দেখো নেপাল, এন ই পি এ এল, নেপাল দেখো এন থেকে কি হবে, এন থেকে দেখো আমাদের এম আসবে, তারপর দেখো এইখান থেকে আমাদের যাবে, তো ডি থেকে দেখো ই হয়, পি থেকে দেখো আমাদের কিউ হবে, তারপর দেখো জেড, জেড থেকে আমাদের কি হবে এ হবে, এন্ড এল থেকে এই যে কে, এল থেকে আমাদের এম আসবে, তো এম ডি কিউ জেড এম। তো কি হচ্ছে, আচ্ছা আমাদের এন, এন থেকে আমাদের, তবে এই কোডে এ নেপালকে কিভাবে লিখবো, আচ্ছা এম এন, আচ্ছা সরি এখানে আমাদের ও হবে, ঠিক আছে। এন এর পর আমাদের কি, এম এর পর তো এন হয় না, এন এর পর আমাদের ও হবে, তো ও ডি কিউ জেড এম, ও ডি কিউ জেড এম, অপশন নাম্বার দেখো তোমরা এতেই কিন্তু তোমাদের কারেক্ট আনসারটা কিন্তু পেয়ে যাচ্ছ। কোশ্চেন নাম্বার 48 এর জন্য রাইট আনসার আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। নেক্সট চলো আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার, আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 49 এ কি বলছে, যে জেড এক্স ভি তারপরে টি তারপরে কি হবে, দেখো এক্স থেকে ওয়াই জেড, এখানে দেখো +2 ঘর হচ্ছে, ভি থেকে দেখো এক্স, ভি থেকে এখানে দেখো 2 ঘর হচ্ছে, এস টি থেকে ইউ ভি, এখানে দেখো 2 ঘর হচ্ছে,
তার মানে এই সাইড থেকে আমাদের 2 ঘর এপাশে আগাবে, তার মানে কি হবে আর এম এন ও পি কিউ আর এর পর দেখো এখানে এস টি হয় 2 ঘর এগিয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ হবে কোশ্চেন নাম্বার 49 এর কিন্তু কারেক্ট आंसर। বোঝা গেল। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 50 এ কি বলছে, দেখো এখানে পর্যন্ত আমাদের কিন্তু রিজনিং ক্লিয়ার, কিন্তু আমাদের এখানেই কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে a প্লাস বি মানে হলো a হলো b এর মা, a মাইনাস b মানে হচ্ছে a হচ্ছে b এর ভাই, a পার্সেন্ট b মানে a হলো b এর বাবা। তো দেখো a ইনটু b মানে কি a হলো b এর বোন, তাহলে নিচের কোনটি দেখায় যে p হলো q এর মামি বা মামা। এখানে কিন্তু এই ধরনের কোশ্চেন্স গুলো তোমাদের যখন এক্সামে আসবে, বারবার বলছি এই ধরনের কোশ্চেন্স গুলোকে কিন্তু স্কিপ করে দিবি। স্যার তাহলে স্কিপ করে দিলে এক্সামে নাম্বার কি করে হবে? এইগুলোকে প্রথমে যে ফার্স্ট 45 মিনিট থাকে না, তো এইগুলোকে সেই টাইমে করতে যাবে না, লাস্টে যদি টাইম থাকে তো সেই সময় কিন্তু এই ধরনের কোশ্চেন্স গুলোকে করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো দেখো তো এটাকে আমরা কিভাবে করব, তোমরা দেখো প্রত্যেকটা কিন্তু মিলিমিলি আসবে। এখানে সঠিক উত্তরটা কি হবে? সি কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। এবার জাস্ট এটা কেন হচ্ছে আমি তোমাদের দিকে দেখো সেটা দেখিয়ে দিচ্ছি। এক্সামে কিন্তু এরকম প্রত্যেকটাকে তোমাদের চেক করতে হবে, যতক্ষণ না কারেক্ট আনসার বের হয় তোমাদের প্রতিটাকে চেক করতে হবে। এবার এখানে সঠিক উত্তরটা সি হচ্ছে, কেন হচ্ছে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। দেখো পি মাইনাস এম, পি মাইনাস এম, এখানে দেখো এ মাইনাস বি মানে কি বলেছিল যে এ হলো বি এর ভাই, তার মানে দেখো পি হলো এম এর, পি হলো কি ভাই, পি হলো এম এর ভাই। ওকে, তো এটা দেখো ভাই হচ্ছে। এবার দেখো নেক্সট কি বলছে এম প্লাস এন, এম প্লাস এন, এম প্লাস এন মানে হচ্ছে এম হলো এন এর মা, এম হলো এন এর, আচ্ছা এটা হচ্ছে যে মা। ওকে, এবার দেখো কি বলছে যে এন ইনটু কিউ, এন ইনটু কিউ মানে হচ্ছে এন হলো কিউ এর বোন, এন হলো কিউ এর এটা কি বোন, এটা বোন। তাহলে দেখো এটা বোন এটা মা, মায়ের আবার দেখো এটা ভাই, তার মানে কিউ এর কে এটা হচ্ছে মামা। তো দেখো এখানে কি বলছে পি হলো কিউ এর মামি বা মামা। দেখো এখানে কিউ এর এই যে পি এটা মায়ের ভাই, মায়ের ভাই এটা তো মা হচ্ছে, মায়ের ভাই কে হয়? মামা হয়। তো অপশন নাম্বার দেখো এখানে কি হয়ে যাচ্ছে, সিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গেলে। চলো কোশ্চেন নাম্বার 50 এর জন্য তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো কি হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51 এ কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 51 কি বলছে যে কোন ধরনের আয়না গাড়ির সাইড ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়। এখান থেকে এবারে বলে রাখি যে 50 প্লাস কিন্তু আমাদের জিকে আছে। ওকে, এবার 100 পর্যন্ত কিন্তু আমাদের জিকে 50 প্লাস কিন্তু আছে। তো দেখো কি বলছে যে গাড়ির আয়না এই যে ভিউ ফাউন্ডার এইগুলো কি হয়, এগুলো কোন আয়না হয়? দেখো সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না না ফ্রেশনেস লেন্স, কোনটা হবে? এইগুলো ধরনের এগুলো কি আয়না জানো? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি উত্তল আয়না। উত্তল আয়নার কাজটা কি হয় না, অ্যাকচুয়ালি কম জায়গার মধ্যে কম ক্ষেত্রফলের মধ্যে কিন্তু অনেকটা বিশাল পরিমাণ এরিয়ার যে অনেকটা ভিউ সেটা কিন্তু দেখতে কিন্তু ড্রাইভারকে সাহায্য করে, যার ফলে কি হয় দুর্ঘটনার প্রবলতাটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তো উত্তল আয়না কিন্তু এই জন্য ব্যবহার করা হয়। তো উত্তল আয়নার কাজটা কি আরেকবার শুনে রাখো, ছোট্ট জায়গার মধ্যে বিশাল একটা এরিয়ার ক্ষেত্রফলকে কিন্তু দেখানো উত্তল আয়নার কাজ, ঠিক আছে। চলো এটার জন্য তাহলে সঠিক উত্তর আমাদের কোশ্চেন নাম্বার 51 এর সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট आंसर। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 52 তে দেখো কি বলা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া। অ্যাকুয়ারিজিয়া এটা কি? এই যে তোমরা ডান দিকে ছবি দেখতে পেয়ে যাচ্ছ, এই যে অ্যাকুয়ারিজিয়াটা এটা কোন দুটো আমাদের অ্যাসিডের মিশ্রণ এটাকে বলা হয়। দেখো কই আমাদের কি আছে, HCl আছে, H2SO4 মানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর আমাদের সালফিউরিক অ্যাসিড। সেকেন্ড অপশনে কি আছে আমাদের নাইট্রিক অ্যাসিড HNO3 এন্ড হচ্ছে যে HCl আমাদের মিউরিয়েটিক অ্যাসিড। আর দেখো থার্ড নাম্বারে আমাদের সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এন্ড আমাদের দেখো ফোর্থ নাম্বারে দেখো NaCl সোডিয়াম ক্লোরাইড এন্ড জলের মিশ্রণ। তো অ্যাকুয়ারিজিয়াটা অ্যাকচুয়ালি আমাদের কি? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার দেখো বি, HNO3 ও HCl। আমাদের HCl ও HNO3 এই যে এর মিশ্রণের যে অনুপাতটা এই 1:3 অনুপাতে মনে রাখবে এটা থাকে। অ্যাকুয়ারিজিয়াটা তাহলে কি HNO3 ও HCl এর যে 1:3 এর অনুপাত, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 53 তে কি বলছে, মানুষের চোখের কোন অংশে রড এবং কোন কোষ থাকে, ঠিক আছে। তো রড দিয়ে মনে রাখবে এই যে কোষটা, এই কোষটা কি রাতে দেখতে সাহায্য করে, র ফর রাতে, ঠিক আছে। এন্ড কোন কোষ, এই কোষটা মনে রাখবে যে দিনের বেলায় কিন্তু এই কোষটা দেখতে সাহায্য করে। আমাদের মানুষের চোখে রেটিনাতে, চোখের কোথায় রেটিনাতে এই রড এবং কোন কোষ পাওয়া যায়, যেগুলো রাত্রেবেলা কিন্তু কুকুর বেড়াল বিভিন্ন যে প্রাণী আছে এরা কিন্তু বিনা আলোয় কিন্তু রাত্রেবেলা দেখতে পায়, ঠিক আছে। এন্ড আমাদের মানুষের চোখে কোন কোষটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে। চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের
কোয়েশ্চেন নাম্বার 54 এ দেখো সিআরআই সিপিআর এসপিআর এন্ড সিএএস9 প্রযুক্তি মূলত এটা আমাদের কিসে ব্যবহার করা হয়? দেখো কোয়ান্টাম কম্পিউটিং, না হচ্ছে যে আমাদের দেখো জিন সম্পাদনায়, না ন্যানো রোবটস, না ভ্যাকসিন তৈরি, কোনটার জন্য কারেক্ট আমাদের হয়ে যাবে? দেখো এই যে কোয়েশ্চেন্সটা, এই কোয়েশ্চেন্সটা কিন্তু আমাদের ভিভিআই কোয়েশ্চেন্স, এইটার যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি জিন সম্পাদনা ইজ দা আমাদের কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 55 এ দেখো ডিএনএ এর ডবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেছিল? দেখো ডিএনএ এর ডবল হেলিক্স গঠন এটা আবিষ্কার করেছিল অপশন নাম্বার দেখো বি জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। কে বললাম? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। তোমরা দেখো ডান দিকে যদি ছবিটা দেখতে পাবে এনারা কি করেছিল 1962 সালে এই জন্য কিসে, না মেডিসিন, কিসে বললাম মেডিসিনে কিন্তু আমাদের কিন্তু এই হচ্ছে যে জেমস ওয়াটসন এবং ক্রিক মেডিসিনে আমাদের এই 1962 সালে এই ডিএনএ ডাবল হেলিক্স গঠনের জন্য কিন্তু এনারা কি নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে দিবে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 56 এ কি বলছে যে একজন ব্যক্তি 20 কেজি ওজনের একটি বস্তুকে 5 মিটার উঁচুতে তুলে নিচ্ছে, তার দ্বারা কত কাজ করা হচ্ছে? আচ্ছা, কাজ মানে ওয়ার্ক আমাদের কত হবে? ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কি জানি mgh, আমাদের কি m সমান হচ্ছে যে মাস, g সমান হচ্ছে যে আমাদের অভিকর্ষজ ত্বরণ, এন্ড h সমান আমাদের কি হচ্ছে, h সমান আমাদের কিন্তু হাইট হয়ে যাবে। তো মাস আমাদের কত আছে দেখো 20 কেজি, g এর মান দেখো এখানে আমাদের 10 মিটার পার সেকেন্ড বলেছে, তো 10 ইনটু আমরা কত মিটার হাইটে উচ্চতায় তুলছে দেখো 5, তাহলে দেখো 5 দুগুণে 10, 0 আমাদের ওয়ার্কের পরিমাণ হয়ে যাবে আমাদের অপশন নাম্বার দেখো এ 1000 জুল কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 57 এ কি বলছে যে সুলতানি বংশের প্রথম শাসক কে ছিল? ডান দিকে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে? ইনি হচ্ছেন আমাদের অপশন নাম্বার এ দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। একটু মনে রেখে দেবে যে সুলতানি বংশের পর কিন্তু মুঘল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল, তো সুলতানি সাম্রাজ্য প্রথম যে এসেছিল সেখানে কুতুবউদ্দিন আইবক এই বংশের প্রতিষ্ঠা করেছিল। তো কুতুবউদ্দিন আইবকের টাইম পিরিয়ডটা কিন্তু একটু হালকা করে মনে রেখে দেবে, 1206 থেকে 1210। এই 1210 এ কিন্তু তিনি মারা গিয়েছিল। কি করে মারা গিয়েছিল? না পোলো, কি বললাম, পোলো খেলতে গিয়ে তিনি মারা গিয়েছিল। তখনকার দিনে কিন্তু এই পোলো খেলাটাকে চুহান খেলা বলা হতো, কি না ঘোড়ার পিঠ থেকে পড়ে আমাদের এই কুতুবউদ্দিন আইবক কিন্তু মারা গিয়েছিল। এই কুতুবউদ্দিন আইবকের পরবর্তী যে আমাদের কৃতদাস ইলতুৎমিশ, ইনি কিন্তু তারপরে কিন্তু সিংহাসন আরোহণ করেছিল। ঠিক আছে, এটা খেয়াল রেখে দেবে। তো আমাদের যদি প্রতিষ্ঠাতা বলা হয় তখন কি বলা হবে? সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বললে কুতুবউদ্দিন আইবক করব, এন্ড যদি আমাদের কি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা আমাদের যদি বলা হয় তখন আমরা কি করব? আমরা কিন্তু ইলতুৎমিশ তখন কিন্তু কারেক্ট আনসার করে দেব। ক্লিয়ার, এগুলো কিন্তু অবশ্যই একটু কিন্তু খেয়াল রেখেই দেবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 58 এ কি বলছে যে রাওলাট কমিশন কোন বছর ভারতে আসে? সঠিক উত্তরটা আমাদের কি হয়ে যাবে? না অপশন নাম্বার দেখো সি 1919 সালে। 1919 সালে কবে? 10ই মার্চ। 1919 সালে আমাদের 10ই মার্চ কিন্তু রাওলাট কমিশন ভারতবর্ষে এসেছিল। কার? না স্যার হচ্ছে যে সিডনি, কে বললাম? স্যার সিডনি রাওলাটের কিন্তু হাত ধরে কিন্তু আমাদের এই রাওলাট কমিশন কিন্তু হচ্ছে যে কি হয়েছিল। তো এটা দেখো হয়ে গেল 1919 সালের 10ই মার্চ। এই রাওলাট আইনের জন্য এটাকে কি বলা হতো জানো? অ্যাকচুয়ালি এই বিলটাকে আমাদের ব্ল্যাক বিল বলা হতো। কি বললাম? রাওলাট আইনটাকে ব্ল্যাক বিল বলা হতো, কেননা এই বিল অনুসারে ইংরেজরা কি করতো? যাকেই সন্দেহ হবে সেই সন্দেহের ভিত্তিতে কিন্তু তাকে কি করতো? গ্রেফতার করতে পারতো। সেই জন্য পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে কিন্তু অনেক মানুষ একত্রিত হয়েছিল, যার জন্য 1919 সালে 13ই এপ্রিল 1919 সালে কতই বললাম 13ই এপ্রিল কি হয়েছিল? না জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। জেনারেল ডায়ারের নির্দেশে 10 মিনিট ধরে নিরীহ জনতার উপর গুলি চালানো হয়। এতগুলো ঘটনা কিন্তু আমাদের এই রাওলাট আইনকে কিন্তু ঘিরে কেন্দ্র করে কিন্তু আছে। ঠিক আছে, চলো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখে যাবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 59 এ কি বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? দেখো বন্দে মাতরম প্রথম যদি গাওয়া হয়, যদি বলি কততম অধিবেশনে, মনে রেখে দেবে যে 12তম অধিবেশনে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। আচ্ছা, সেখানে সভাপতি কে ছিল যদি জিজ্ঞাসা করা হয় তখন বলে দেবে যে রহিমতুল্লাহ সাহানি কিন্তু সেখানে আমাদের সভাপতিত্বে কিন্তু ছিল। আচ্ছা, তো এটা কোন অধিবেশনে গাওয়া হয়েছিল এবং সেটা কিন্তু আমাদের জেনে রেখে দিতে হবে যে মানে কোথা থেকে অধিবেশনটা হয়েছিল। তখন তোমরা কি বলে দেবে যে কলকাতা অধিবেশনে, পশ্চিমবঙ্গের কলকাতা
কলকাতা অধিবেশনে কিন্তু এটাই রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে 12তম অধিবেশনে 1896 কিন্তু আমাদের বন্দে মাতরম গানটা কিন্তু গাওয়া হয়েছিল। আচ্ছা, যদি বলে জনগণ মন, কি বললাম, যদি বলা হয় জনগণ মন, এই গানটা আমাদের কততম অধিবেশনে গাওয়া হয়? মনে রাখবে 26তম অধিবেশনে। এটাও কোথায় না, কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। তখন কে সভাপতিত্ব ছিল যদি বলা হয়? মনে রাখতে হবে কি না, বিশান নারায়ণ ধর, বিশান নারায়ণ ধর কিন্তু তখন সভাপতিত্বে কিন্তু ছিল। ঠিক আছে, ক্লিয়ার? তো এই দুইটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা একটু খেয়াল রেখে দিবে। চলো নেক্সট আমরা চলে যাব। আচ্ছা, জনগণ মন সালটা একটু অ্যাকচুয়ালি বলে রাখি, যে এই যে আমাদের বন্দে মাতরম এটা 1896 গাওয়া হয়, এন্ড জনগণ মন এটা 1911 সালে কিন্তু গাওয়া হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 60 তে চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 60 দেখো কি বলছে, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো, অল ইন্ডিয়া আমাদের মুসলিম লীগ 1906 এর কবে? যদি তারিখ বলা হয় তখন তারিখটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে মেইন ফ্যাক্টর। ঠিক আছে, 1906 সবাই জানে, কিন্তু 1906 এর কত তারিখ না, 30শে ডিসেম্বর। 1906 এর 30শে ডিসেম্বর কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। যদি বলা হয় কোথায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বলে দেবে যে বাংলাদেশের ঢাকাতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 61 এ আমাদের কি বলছে, যে 1857 সালের বিদ্রোহে কানপুরের রানী, আমরা ঝাঁসির রানী শুনেছি লক্ষ্মীবাই, কিন্তু কানপুরের রানী হিসেবে কে পরিচিত ছিল? কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে, রানী তুলসীবাই কিন্তু কানপুরের রানী হিসেবে পরিচিত ছিল। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে 1857 সালে যদি বিদ্রোহ থেকে দেয়া হয়, যে নেতৃত্ব যদি বলা হয় যে বিভিন্ন স্থানের, তোমাদের যদি বলি যে ব্যারাকপুর, আচ্ছা এখান থেকে কতগুলো বলতো, ব্যারাকপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল? যদি বলি দিল্লি থেকে কে আমাদের নেতৃত্ব দিয়েছিল? তারপরে বলো দিল্লির পরে আমাদের কি হয়ে যাবে? দিল্লির পর আমাদের হয়ে যাবে কানপুর থেকে আমাদের কে নেতৃত্ব দিয়েছিল? নেক্সট আমাদের হয়ে যাবে কি বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিল? তারপরে বলে ফেলো যে আমাদের বিহারের পর কি আমাদের আসাম থেকে আমাদের কে নেতৃত্ব দিয়েছিল? এইগুলো কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্যই কিন্তু প্রশ্নগুলো করছি। দেখো, ব্যারাকপুর থেকে আমাদের কে নেতৃত্ব দিয়েছিল? মঙ্গল পান্ডে আমাদের ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিল। দিল্লি থেকে আমাদের দেখো দ্বিতীয় বাহাদুর শাহ, কে বললাম? দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু আমাদের দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল, আমাদের মুঘল সম্রাটের শেষ সম্রাট। ঠিক আছে, কানপুর থেকে দেখো নানা সাহেব, খুব একটা ফেমাস নাম, নানা সাহেব ও তাঁতিয়া টোপি কিন্তু কানপুর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এই দুটো নাম কিন্তু তোমরা খুব ফেমাস শুনে থাকবে। বিহার থেকে কে? দেখো, বিহার থেকে হচ্ছে যে কুন ওয়ার সিং বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল। এন্ড আসাম থেকে মনে রেখে দেবে যে তোমরা কে, আসাম থেকে কান্দপারেশ্বর সিং কিন্তু আমাদের হচ্ছে যে এই আসাম থেকে নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এক্সামে এসে যায় বিভিন্ন স্থান থেকে নেতৃত্বের নামগুলো। চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 62 তে দেখো কি বলছে, যে বাবর প্রথম যুদ্ধে জিতে ভারতবর্ষে প্রবেশ করেছিল কোন যুদ্ধের দ্বারা? দেখো, এইখানে এইটাকে আর এটাকে, এখানে দুটো যে আমি ছবি তোমাদের অ্যাড করেছি, এই ছবিটা মনে রেখে দেবে কে না, ইব্রাহিম লোদি। ওকে, ইব্রাহিম লোদি। চলো, আর এই যে ছবিটা, এটা কিন্তু আমাদের বাবরের ছবি। তো দেখো, বাবর ছিল কে? বাবর হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিল বাবর, এন্ড ইব্রাহিম লোদি সুলতানি বংশের, লোদি বংশের শেষ সুলতান ছিল আমাদের এই ইব্রাহিম লোদি। তো কি হয়েছিল 1526-এ লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি ভার্সেস কি হয় না, বাবরের সাথে যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল আমাদের কি পানিপথের যুদ্ধ 1526। আচ্ছা, এই যে যুদ্ধের দ্বারা এখানে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং বাবর কি করেছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল। আরেকটা জিনিস এখান থেকে বলে ফেলো, এই যে বাবর, এই বাবরকে ভারতবর্ষে কে ডেকেছিল যুদ্ধ করার জন্য, ভারত আক্রমণের জন্য কে ডেকেছিল? এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রেখে দেবে যে দৌলত খাঁ লোদি কিন্তু ভারতবর্ষের এই বাবরকে কিন্তু আক্রমণের জন্য ডেকেছিল। একটা মজার বিষয় হলো, ভারতবর্ষ আক্রমণের সময় এই আমাদের বাবর কি করেছিল, সবার প্রথমে এই যে দৌলত খাঁ লোদি তাকেই পরাজিত করে কিন্তু তার রাজ্য নিয়েছিল সেকেন্ড, তারপরে কিন্তু আমাদের এই পানিপথের যুদ্ধ কিন্তু হয়েছিল। এই কেসটা কিন্তু একটু মনে রেখে দিবে। চলো নেক্সট আমরা চলে যাবো পরবর্তী আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 63 তে কি বলছে। দেখো, বলা হচ্ছে যে শিমলিপাল জাতীয় উদ্যানটি কোন প্রদেশে অবস্থিত?
দেখো শিমলিপাল। আচ্ছা, যদি বলা হয় তোমাদের জাতীয় উদ্যান থেকে একটা দুটো যদি প্রশ্ন করি, দেখো ভিতরকণিকা উড়িষ্যায় কি আছে? উড়িষ্যায় দেখো আমাদের আছে ভিতরকণিকা, উড়িষ্যায় ভিতরকণিকা। ঠিক আছে, ঝাড়খণ্ডের একটি জাতীয় উদ্যান বলে ফেলো। আচ্ছা, যদি বলা হয় ছত্তিশগড়ে কি? ছত্তিশগড়ে কাঙ্গারঘাটি। ঝাড়খণ্ডে কি? ঝাড়খণ্ডে দেখো পালামু আমাদের আছে জাতীয় উদ্যান। শিমলিপালটা কোথায়? শিমলিপালটা আমাদের কিন্তু কোথায় আছে? উড়িষ্যা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 63 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 64। এই যে শিমলিপাল জাতীয় উদ্যানের ছবিটা দেখো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 64 কি বলছে? দ্য গড অফ স্মল থিংস বইটির লেখিকাকে। ডান দিকে ছবিটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এনাকে সবাই কিন্তু আমরা চিনে থাকি। তো ইনি হচ্ছেন আমাদেরকে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় আমাদের হয়ে যাচ্ছে কি না কারেক্ট আনসার। আচ্ছা, এই অরুন্ধতী রায় 1997 সালটা মনে রাখবে, 1997 সালে কি না এই যে দ্য গড অফ স্মল থিংস এটার জন্য কি না ম্যান বুকার পুরস্কার পেয়েছিল। ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার কিন্তু পায়। আচ্ছা, এই ম্যান বুকার পুরস্কার কিন্তু সবার প্রথম ভারতীয় মহিলা আমাদের এই অরুন্ধতী রায় কিন্তু পেয়েছিল। এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, প্রথম পুরস্কার আমাদের একটা প্রশ্ন হয় যে প্রথম পুরস্কার বুকার পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কি? তখন এই যে নাম আমাদের কি না আমাদের অরুন্ধতী রায়। এবং কোন কাব্যটার জন্য, কোন বইটার জন্য? তখন হয়ে যাবে দ্য গড অফ স্মল থিংস। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 65 এ কি বলছে যে ভারতের প্রথম কোন নারী ভারত রত্ন পেয়েছিল? দেখো কি হবে, কোন নারী ভারত রত্ন পেয়েছিল? দেখো সালটা ছিল কত? 1972 সালে কিন্তু সেই মহিলা কিন্তু ভারত রত্ন পেয়েছিল। তো মহিলাটার নাম বলার আগে আমি তোমাদের একটু বলে রাখছি, দেখো ভারত রত্ন এরকম আমাদের কিন্তু একটা পদক। এটা কি পিপল পাতার একটা পদক, যেখানে পিপল পাতার মতো একটা শেপের ব্রোঞ্জের পদক। কি বললাম না ব্রোঞ্জের পদক। তো যেখানে দেখো সূর্যের মতো একটা থাকে এবং সূর্য থেকে যেন আভা বেরিয়ে আসছে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে, এবং দেবনাগরী হরফে কিন্তু ভারত রত্নটা লেখা থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রেখে দিবে। এবং ভারত রত্ন এই যে পুরস্কার এটা চালু হয়েছিল 1954 সাল থেকে, এবং এটা কি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, মানে এটা হচ্ছে সিভিলিয়ানসদের সর্বোচ্চ কিন্তু ভারতের পুরস্কার। ওকে, আর যদি বলা হয় সামরিক পুরস্কার সর্বোচ্চ কি? সর্বোচ্চ যদি বলা হয় সামরিক পুরস্কার সর্বোচ্চ কি? তখন হয়ে যাবে কি পরমবীর চক্র, পরমবীর চক্র। ঠিক আছে, এগুলো একটু ছোট্ট করে কিন্তু খেয়াল রেখে দেবে। আচ্ছা, এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো এ ইন্দিরা গান্ধী কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। উনি 1972 সালে কিন্তু আমাদের প্রথম ভারতীয় নারী হিসেবে ভারত রত্ন পেয়েছিলেন। নেক্সট চলো আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 66 এ কি বলছে? ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ কবে দেওয়া হয়? দেখো আমাদের মহাত্মা গান্ধীর 125তম জন্মবার্ষিকী পূর্তি কি 125তম জন্মবার্ষিকী পূর্তিতে 1995 সালে কিন্তু ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ কিন্তু প্রথম চালু করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে জন্মবার্ষিকীটা কত? 125তম। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 67 এ কি বলছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো ইউনেস্কো, UNESCO। আচ্ছা, এই যে ইউনেস্কো এর পুরো নামটা কি বলে ফেলো তো? দেখো ইউনেস্কোর পুরো নাম কি না ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। দেখো এটা হচ্ছে যে 1945 সালে তৈরি হয়েছিল। যদি বলি কোথায় আছে মনে রেখে দেবে, এটা হচ্ছে যে আমাদের উপরে দাগটা মেরে দিলাম, এটা হচ্ছে যে ফ্রান্স, প্যারিসের কোথায়? ফ্রান্সের হচ্ছে যে প্যারিসে অবস্থিত আমাদের এই ইউনেস্কো। ঠিক আছে, চলো এবারে আমি তোমাদের আরেকটা দুটো প্রশ্ন করছি। যদি বলা হয় ইউনিসেফ, ইউনিসেফ এটা কত সালে প্রতিষ্ঠা হয়? মনে রেখে দেবে 1946 সালে। এটার সদর দপ্তর কোথায়? না আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায়? না নিউ ইয়র্কে কিন্তু আমাদের এই ইউনিসেফ কিন্তু বর্তমান। ইউনিসেফের যদি পুরো নামটা তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা বলে দেবে কি না ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এটা গেল ইউনিসেফ। এবার যদি তোমাদের বলা হয় FAO, তো FAO এটার পুরো নাম কি না ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, FAO এটার সদর দপ্তর তোমার ইতালির রোমে অবস্থিত। ইতালির কোথায় বললাম? রোমে অবস্থিত। আচ্ছা, এটা কত সালে তৈরি হয়? 1946 সালে কিন্তু সবাই মনে রেখে দিবে। আবারও একটা যদি তোমাদের জিজ্ঞাসা করি যে কি না আমাদের এডিবি এটা কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা কোথায় অবস্থিত? যদি বলা হয় এডিবি কোথায় অবস্থিত, কত সালে তৈরি হয়? 1966 সাল মনে রেখে দেবে। যদি বলি কোথায় অবস্থিত, এটা মনে রেখে দেবে যে ম্যানিলা। তো এটা হচ্ছে ম্যানিলাটা কোথায়? আমাদের দেখো ফিলিপিন্সে আছে কিন্তু। ফিলিপিন্সের ম্যানিলাতে আমাদের এই এডিবি কিন্তু বর্তমান। তো বিভিন্ন জায়গা এবং তাদের সদর দপ্তরগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখেই দেবে। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন কিছু জিনিস আছে সেইগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা চলে যাব। তো FAO এটাও কিন্তু একটু খেয়াল রেখে দেবে, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন।
চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 68 এ কি বলছে যে মোহিনীঅট্টম এটা কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ডান দিকে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ মোহিনীঅট্টমের ছবি। এইভাবে কিন্তু ড্যান্সটা করা হয়। আমাদের ভারতে কয়টা 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, যার মধ্যে এই মোহিনীঅট্টম আমাদের কোথায় কেরালার কিন্তু শাস্ত্রীয় নৃত্য। কেরালায় মনে রাখবে আরেকটা নৃত্য কিন্তু করা হয় না কি কথাকলি। কথাকলি নৃত্যটা আমাদের যদি ফোক ড্যান্সটা বলা হয় কোথায় না আমাদের এই কেরালা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা ওড়িশায় কোন ড্যান্স হয়? ওড়িশায় দেখো ওড়িশি হয়। তামিলনাড়ুতে কি হয়? তামিলনাড়ুতে দেখো আমাদের কি হয়ে যাবে মোহিনীঅট্টম। আমাদের দেখো কেরালা হয়ে গেল। আমাদের যদি বলা হয় ভারতনাট্যম, ভারতনাট্যম যদি বলা হয় তখন হয়ে যাবে কি আমাদের তামিলনাড়ু। ঠিক আছে। কর্ণাটকে যদি বলা হয় কর্ণাটকে দেখো আমাদের কি আছে যক্ষগণা, যক্ষগণা দেখো, তারপরে আছে কুনিধা। এই ড্যান্স গুলো কিন্তু আমাদের কি কর্ণাটকের কিন্তু শাস্ত্রীয়। চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 69 এ কি বলা হচ্ছে যে পুষ্কর মেলা। পুষ্কর মেলা এটা কোথায় হবে? দেখো পুষ্কর মেলা আজমিরে হয়ে থাকে কিন্তু। আজমির, আজমির জায়গাটা কোথায়? আজমিরটা দেখো আমাদের কিন্তু রাজস্থান কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 69 এর জন্য। তো দেখো এই যে পুষ্কর মেলা এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় উটের মেলা। এখানে কি না উট কেনা বেচা হয়। তো এটা রাজস্থানের আজমিরে কিন্তু হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 70 কি বলছে যে চাপচারকুট এই যে উৎসব এটা হচ্ছে যে কোথাকার উৎসব। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই উৎসবে কি করা হয় না আমাদের কি করা হয় দেখো উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টের যে স্টেট গুলো আছে সেখানে কি করা হয় না ধাপ চাষ করা হয়, ধাপ চাষ করা হয়, ঝুম চাষ করা হয়। তো সেই জন্য যখন আমাদের কি করা হয় পাহাড় পর্বত পরিষ্কার করা হয় তো কি না একটা হচ্ছে ভগবানের কাছে ই করা হয় যাতে মানুষের কোনো রকম কোনো ক্ষতি না হয়। তো সেই জন্য যে উৎসবটা পালিত করা হয় সেইটা হচ্ছে চাপচারকুট উৎসব পরিচিত। তো এটা হচ্ছে দেখো মিজোরামে কিন্তু হয়ে থাকে। তো মিজোরামের উৎসব কি চাপচারকুট উৎসব। যদি বলা হয় ত্রিপুরাতে তাহলে একটা বলো ত্রিপুরাতে কি উৎসব হয়? দেখো খারচি পূজা মনে রেখে দিবে। খারচি, খারচি পূজা হয়ে থাকে আমাদের কোথায়? ত্রিপুরায়। নাগাল্যান্ডে কি হয়? নাগাল্যান্ডে দেখো হর্নবিল উৎসব হয়ে থাকে। কি বললাম? হর্নবিল উৎসব কিন্তু আমাদের নাগাল্যান্ডে হয়ে থাকে। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 71 এ কি বলছে যে ইউনেস্কো অনুযায়ী ভারতীয় উপমহাদেশে প্রথম মিশ্র ন্যাচারাল প্লাস কালচারাল হেরিটেজ সাইট কোনটি? দেখো ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে। এটা কি? এটা আমাদের হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটা কিনা তোমাদের কোথায়? সিকিমে অবস্থিত। সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান আমাদের ইউনেস্কো অনুযায়ী ভারতীয় উপমহাদেশে প্রথম মিশ্র ন্যাচারাল প্লাস হচ্ছে যে তোমার কি কালচারাল হেরিটেজ সাইট। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 72 তে বলছে ভারত রত্ন প্রাপক হিসেবে প্রথম কি মনোনীত অভারতীয় নাগরিক কে ছিল? এটা একটু খেয়াল রাখবে যে অভারতীয়। ভারত রত্ন প্রাপক হিসেবে দেখো কত ছিল? সালটা ছিল আমাদের 1987। এই সালে কে? এই সালে আমাদের খান আব্দুল গফফর খান যিনি কিনা পাকিস্তানি ছিল উনি হচ্ছে আমাদের কি না প্রথম অভারতীয় হিসেবে প্রথম ভারত রত্ন পেয়েছিল। তারপরে কি নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা পেয়েছিল। আচ্ছা কত সালে? 1990 সালে নেলসন ম্যান্ডেলা মনে রাখবে 1990 সালে তারপরে পেয়েছিল। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 73 তে বলা হচ্ছে কি দেখো ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কি না সিডিএস। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিল? এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার দেখো বি জেনারেল বিপিন রাওয়াত কিন্তু আমাদের ভারতের প্রথম কি চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস। এখন যদি বলা হয় যে বর্তমানে, বর্তমানে আমাদের কে সিডিএস আছে মনে রাখবে কে উপেন্দ্র, উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে। আচ্ছা সরি উপেন্দ্র দ্বিবেদী না, আমাদের বর্তমানে সিডিএস পদে কি আছে? অনিল চৌহান, অনিল চৌহান। ঠিক আছে চৌহান। আচ্ছা উপেন্দ্র দ্বিবেদীটাকে না বর্তমানে সেনাবাহিনীর প্রধান। কি বললাম? সেনাবাহিনীর, সেনাবাহিনীর প্রধান আমাদের যদি বলা হয় বর্তমানে সেটা হচ্ছে কে না উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী। তো আমাদের বর্তমানে যদি বলা হয় যে সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ সেটা হয়ে যাবে কে অনিল চৌহান। এন্ড বর্তমানে যদি বলা হয় সেনাবাহিনীর প্রধান সেটা হয়ে যাবে কে আমাদের উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে। আর ফার্স্ট আমাদের সিডিএস কে ছিল জেনারেল বিপিন সিং রাওয়াত। ক্লিয়ার। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 74 এ কি বলছে যে ভারতীয় প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক এটা কোথায় গড়ে তোলা হচ্ছে? দেখো এটা হচ্ছে হোলাম্বি কালান উত্তর দিল্লিতে কিন্তু আমাদের ভারতের প্রথম ই ওয়েস্ট ইকো পার্কটা এটা কিন্তু গড়ে তোলা হচ্ছে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 75 কি বলছে ময়োটিস, ময়োটিস নামে একটি নতুন বাদুড়ের প্রজাতি দেখো আবিষ্কৃত হয়েছে ভারতের কোন রাজ্যে? দেখো এই যে বাদুড়ের প্রজাতিটা এটা এখন বর্তমানে আমাদের কোথায় নাগাল্যান্ডে কিন্তু আমাদের আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে। এটা কিন্তু একটা সি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। নেক্সট চলে যাব আমরা দেখো কোশ্চেন নাম্বার দেখো 76 এ কি বলছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কর্তব্য নির্ধারণ করা হয়? দেখো ভারতীয় সংবিধানের কত নাম্বার? আর্টিকেল 53 তে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা এবং কর্তব্য নির্ধারণ করা হয়।
আমাদের আর্টিকেল দেখো 54, 54তম আর্টিকেলে কি আছে না রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন আমাদের 54তম আর্টিকেলে আছে। আর্টিকেল যদি বলা হয় আর্টিকেল আমাদের 60 তে কি আছে, আর্টিকেল 60 তে আছে আমাদের কি রাষ্ট্রপতির শপথ, রাষ্ট্রপতির শপথ আছে আর্টিকেল 60 তে। এন্ড যদি আমাদের বলা হয় আর্টিকেল 61 যদি বলা হয় তখন কি সেটা রাষ্ট্রপতির কিসের সাথে যুক্ত, অবশ্যই তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট 61 নাম্বার আমাদের কিন্তু আর্টিকেলের সাথে যুক্ত। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 77 কি বলছে যে মৌলিক অধিকারগুলোকে কোনটি শিক্ষার অধিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা নিচের মধ্যে বলছে যে এই সংশোধনীগুলোর মধ্যে কোন সংশোধনীতে কি করা হয় না শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অবশ্যই কি হয়ে যাবে আমাদের 86তম সংবিধান সংশোধনীতে, 86তম সংবিধান সংশোধনীতে সালটা হয়ে যাবে 2002 সালে শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো আমাদের 78 কি বলছে যে মুদ্রানীতি। দেখো জাতীয় মুদ্রানীতি কে পরিচালিত করে, আমাদের সবসময় কি হবে রিজার্ভ ব্যাংক আমাদের আরবিআই আমাদের জাতীয় মুদ্রানীতি সবসময় পরিচালনা করে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট आंसर। আচ্ছা আরবিআই এস্টাবলিশড প্রতিষ্ঠিত কবে হয়, যদি বলি আরবিআই এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত কবে হয় মনে রেখে দেবে 1935 1935 এ প্রতিষ্ঠিত হয়। এন্ড যদি বলে আরবিআই এর কি না জাতীয়করণ, যদি বলা হয় আরবিআই এর জাতীয়করণ তখন কি হয়ে যাবে না 1949 সালে আমাদের কিন্তু আরবিআই জাতীয়করণ করা হয়েছিল। ঠিক আছে, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার দেখো 79 কি বলছে যে এমএসপি মিনিমাম যে একটা কি মিনিমাম সূচক করা হয় যে পণ্যের উপরে সেটা কি মিনিমাম সাবসিডি দেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা কোন পণ্যের উপর সেটা করা হয়। দেখো শিল্প সামগ্রী, কৃষিজাত পণ্য, প্রাথমিক পণ্য না সকল পণ্য কোনটার উপরে হচ্ছে যে মিনিমাম সাবসিডি দেওয়া হয়, তো দেখো সেটা কারেক্ট হয়ে যাবে আমাদের কি কৃষিজাত পণ্যের উপরে একটা মিনিমাম আমাদের 23টা একটা কৃষিজাত পণ্য আছে যার উপর কিন্তু এই এমএসপি দেওয়া হয়ে থাকে। যখন কি করা হয় না বাজারের ওঠানামার কারণে যখন কৃষকরা তাদের কৃষিজাত পণ্য একটা বেচা ধরো ক্ষতির সম্মুখীন হয় তখন সরকার একটা ন্যূনতম একটা মূল্য ফিক্স রাখে, তো সেটাতে সরকার কি করে না কৃষকের কাছ থেকে সেই পণ্যটা কিন্তু কেনে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 80 তে কি বলছে যে ভারতের কোন পরিকল্পনায় গ্রিন রেভলিউশন আমাদের কি মানে সবুজ বিপ্লব চালু হয়েছিল। ঠিক আছে, এটা কোন পরিকল্পনায়, দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা কবে হয়েছিল আমাদের 1951 থেকে আমাদের কিন্তু 1956 কিন্তু আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে কত 1961 পর্যন্ত হয়েছিল। এন্ড তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা 1961 থেকে আমাদের 1966 পর্যন্ত কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে ব্যাপারটা কি আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সালেই কিন্তু আমাদের 1965 সালে আমাদের কি গ্রিন রেভলিউশন আমাদের সবুজ বিপ্লব হয়েছিল কার দ্বারা, যদি বলা হয় এম.এস. স্বামীনাথন। তো দেখো এর দ্বারা কিন্তু আমাদের গ্রিন রেভলিউশন কিন্তু শুরু হয়েছিল। যদি বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক তো হয়ে গেল এম.এস. স্বামীনাথন। যদি বলা হয় যে পুরো বিশ্বের সবুজ বিপ্লবের জনক তখন কি হয়ে যাবে নামটা মনে রেখে দেবে যে নরম্যান বোরলগ। ঠিক আছে, নরম্যান বোরলগকে কিন্তু বলা হয় আমাদের গোটা বিশ্বের সবুজ বিপ্লবের কিন্তু জনক। আচ্ছা এই যে সবুজ বিপ্লব হয়েছিল এর জন্য যে বীজগুলো নিয়ে আসা হয়েছিল সেটা কোথা থেকে আনা হয়েছিল একটু মনে রেখে দেবে যে মেক্সিকো থেকে কিন্তু আমাদের বীজগুলো আমাদের আনা হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর এটার জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার দেখো 81 কি বলছে যে ভারতীয় আর্থিক বরাদ্দ কমিশন ফিনান্স কমিশন। ঠিক আছে, এটা কত বছর পর পর গঠিত হয়। আচ্ছা সবার আগে বলে ফেলো যে আমাদের এই যে অর্থ কমিশন এটা কত নাম্বার ধারায় আছে, দেখো 280 নাম্বার আর্টিকেল নাম্বার কত 280 তে আমাদের এই অর্থ কমিশন কিন্তু বরাদ্দ আছে। যদি বলা হয় অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান আমাদেরকে মনে রেখে দেবে যে অরবিন্দ পানাগরিয়া। ঠিক আছে, অরবিন্দ পানাগরিয়া। ঠিক আছে গড়িয়া। তো দেখো এই যে অরবিন্দ পানাগরিয়া ইনি কততম একটু খেয়াল রেখে দেবে, ইনি হচ্ছেন আমাদের 16তম বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান। আচ্ছা এই যে অর্থ কমিশন মনে রাখবে এটা কত না 5 বছর ছাড়া ছাড়া কিন্তু আমাদের এই অর্থ কমিশন গঠন হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার 82 তে। এখানে একটু মনে রেখে দেবে যে এই অর্থ কমিশন এটা কিন্তু একটা সাংবিধানিক সংস্থা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার দেখো 82 তে কি বলছে যে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে এর অফিশিয়াল প্রতীক কি, দেখো লাল ফিতে, নীল ফিতে, সোনালী ফিতে না ধূসর ফিতে
কোনটা কারেক্ট হয়ে যাবে? দেখো এর যে অফিসিয়াল প্রতীক কি, এটা একটা ধূসর ফিতে, ঠিক আছে। তোমাদের দেখো ছবিটা আমি একটু দেখাচ্ছি, দেখো ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাবে, এই যে দেখো একটা গ্রে আমাদের দেখো ধূসর ফিতে, এখানে দেখো এটা কি না ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কিন্তু একটা অফিসিয়াল প্রতীক, ঠিক আছে। তো এটা কবে হয়, ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেটা কবে পালিত করা হয়, মনে রাখবে কি 8ই জুন, ঠিক আছে। কত তারিখ বললাম, 8ই জুন, এই কিন্তু ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কিন্তু পালিত হয়ে থাকে। চলো নেক্সট আমরা চলে যাবো, আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 83 তে কি বলছে, দ্য লোনলিনেস অফ সোনিয়া এন্ড সানি উপন্যাসটির লেখক কে। তো দেখো এই যে তোমরা মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা কে, এটা হলো আমাদের কি কিরণ দেশাই। দ্য লোনলিনেস অফ সোনিয়া এন্ড সানি, এটার দেখো তাহলে উপন্যাসটির লেখক, সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কি কিরণ দেশাই, ঠিক আছে। ইনিও একজন বুকার পুরস্কার কিন্তু জয়ী। তো ইনি হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত, এখন বর্তমানে কোথায় আছেন, একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাবো, আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 84 এ কি বলছে, যে এম এস ধোনি সম্প্রতি কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের এসবিআই লাইফ, কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সি এর অন্তর্গত। তোমাদের কিন্তু এক্সামে এগুলো কাজে লেগে যাবে। নেক্সট চলো দেখে নিই, যে গ্লোবাল টাইগার ডে এটা প্রতি বছর কবে পালিত করা হয়। দেখো সঠিক উত্তর কি 29 আমাদের 29শে জুলাই আমাদের কি জাতীয় বাঘ দিবস, ঠিক আছে। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা এখান থেকে আরেকটা বলে ফেলো তো, পয়লা জুলাই এটা আমাদের কোন, এই তারিখে আমাদের কি হয়, মনে রেখে দেবে কি না, ডক্টরস ডে কিন্তু আমাদের 1 জুলাই আমাদের পালিত হয়। এন্ড যদি বলি 11 তারিখে কি বলা হয় না, এখানে জনসংখ্যা দিবস, ঠিক আছে। 11 তারিখে আমাদের কি করা হয় না, জনসংখ্যা দিবস কিন্তু পালিত হয়ে থাকে। চলো নেক্সট আমরা চলে যাবো, আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 86 এ কি বলছে, যে 2025 সালে সশস্ত্র সীমা বল এসএসবি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে। দেখো কি হয়ে যাবে, সঞ্জয় সিনহার কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কারেক্ট। চলো তোমাদের দেখো ছবিটা দেখে দিয়েছি, দেখো সঞ্জয় সিং ইজ অ্যাপয়েন্টেড নিউ ডিজি অফ এসএসবি, ঠিক আছে। তোমরা ছবিটা দেখে রাখো, তাহলে কিন্তু আর কখনো ভুলবে না, এগুলো কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্স এর অন্তর্গত, ঠিক আছে। এগুলো একবার দেখে নিলে আর কিন্তু তোমরা ভুলবে না। নেক্সট 87 দেখো কি বলছে, 2025 সালে 22 এপ্রিল পেহেলগামে 26 জন যে পর্যটক হত্যার ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী কোন কোড নামে সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। এটার যে কোন কোড নামটা ছিল, এটা ছিল দেখো অপারেশন কিন্তু মহাদেব, অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে কিন্তু এটার কারেক্ট আনসার। নেক্সট চলো চলে যাবো কোয়েশ্চেন নাম্বার দেখো 88 কি বলছে, ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এখানে কোথায় স্থাপিত হবে। দেখো এটা কি হয়ে যাবে, সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আন্নামালাই টাইগার রিজার্ভ, যেটা কোথায় আছে আমাদের তামিলনাড়ু স্টেটে কিন্তু বর্তমান। অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু এই কোয়েশ্চেন নাম্বার 88 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 89 এ দেখো কি বলছে, যে কাপাটাগুড্ডা এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে আমাদের কোন স্টেটে অবস্থিত। সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার দেখো সি কর্ণাটকা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এই যে কাপাটাগুড্ডা এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা আমাদের অপশন নাম্বার সি কর্ণাটকে কিন্তু অবস্থিত, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 90 তে কি বলছে, যে বন্দে গঙ্গা এই যে অভিযান এটা চালু করেছে কোন রাজ্য। অপশন নাম্বার দেখো আমাদের কি হয়ে যাবে, সি হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। বারবার বলছি এগুলো কিন্তু সব সি এ কারেন্ট অ্যাফেয়ার্স এর অন্তর্গত, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসার মতো চান্স কিন্তু আছে। সঠিক উত্তর কি রাজস্থান কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার দেখো 91 এ কি বলছে, যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে। কোনটা সবাই জানবে, এটা দেখো আমাদের ভারত কিন্তু জিতেছে, কাকে, নিউজিল্যান্ডকে হারিয়ে। এটা কিন্তু আমাদের কোথায়, এটা আমাদের সৌদি আরবে খেলাটা হয়েছিল। তো চলো এটা দেখো কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 92 তে কি বলছে, যে 2025 সালে খেলো ইন্ডিয়া সাউথ গেমস, এটা হচ্ছে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, তো এটা দেখো কোন রাজ্য জিতেছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস আমাদের এইবারে 2025 সালে কে জিতেছে, মহারাষ্ট্র দেখো আমাদের কিন্তু জিতেছে। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 93 তে, যে জ্ঞানপীঠ পুরস্কার 2024 এর 59তম জয়ী কে ছিল। আচ্ছা 58তম একটু মনে রেখে দেবে, যে 58 আমাদের 58তম জয়ী ছিল গুলজার এন্ড আমাদেরকে জগৎগুরু রাম ভদ্রাচার্য, কিন্তু এইবারে 59তম আমাদের কি হয়েছে, বিনোদ কুমার শুক্লা। অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা ডান দিকে ছবিটা দেখে নাও, বিনোদ কুমার শুক্লা। নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 94 এ কি বলছে, যে দেশের প্রথম এটিএম ট্রেন কোনটি। দেখো এটা কি, এটা হচ্ছে পঞ্চবটি এক্সপ্রেসে এই এটিএমটা কিন্তু লাগানো হয়েছে, যেটা কি সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে। সেন্ট্রাল রেলওয়ে কিন্তু এই যে সিদ্ধান্ত এটা কিন্তু নিয়েছে, পঞ্চবটি এক্সপ্রেসে কিন্তু এই প্রথম কিন্তু এটিএম মেশিন কিন্তু উদ্ঘাটন করা হয়েছে। নেক্সট
পরবর্তী কোয়েশ্চেন্স দেখো আমাদের পরবর্তী কি বলছে 95 এ বলছে দেখো 14 মে 2025 তারিখে ভারতের 52তম প্রধান বিচারপতি সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কে নিযুক্ত হন। দেখো কি হয়ে যাবে, আচ্ছা ডিওয়াই চন্দ্রচূড় এটা আমাদের কততম, দেখো 50তম আমাদের কিন্তু ছিল ডিওয়াই চন্দ্রচূড়। আচ্ছা সঞ্জীব খান্না দেখো 51তম কিন্তু আমাদের ছিল সঞ্জীব খান্না। বর্তমানে কে, বর্তমানে আছে আমাদের 52 52তম কিন্তু কে, 52তম চিফ জাস্টিস বি আর গাভাই। নামটা কি বললাম, বি আর গাভাই। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট আনসার। ডান দিকে ছবিটা কিন্তু দেখে নাও তোমরা। চলো নেক্সট আমরা পরবর্তী চলে যাবো। কোশ্চেন নাম্বার দেখো 96 এ কি বলছে, ভারতের কয়টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে? আমাদের বর্তমানে কত, 44 44টি কিন্তু আমাদের বর্তমানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিন্তু ভারতে রয়েছে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 97 কি বলছে, জিএসটি কোন ধরনের করের উদাহরণ? দেখো অবশ্যই আমাদের জিএসটি কি পরোক্ষ কর হয়ে যাবে, প্রত্যক্ষ কর তো হবে না। আমাদের জিএসটি কি পরোক্ষ কর, আগে থেকে এগুলো কিন্তু অ্যাড হয়ে থাকে বিভিন্ন পণ্যের মধ্যে। চলো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার দেখো 98 কি বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বাজেট আচ্ছা অ্যাকচুয়ালি বাজেট আমাদের কত নাম্বার ধারাতে আছে? আর্টিকেল নাম্বার আমাদের কত 1, আমাদের 112 তে 112 নাম্বার আর্টিকেলে আমাদের কি আছে না বাজেট কিন্তু উল্লেখিত করা আছে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার দেখো 99 এ কি বলছে, ভারতের কেন্দ্রীয় বাজেট কে প্রস্তুত করে থাকে? কেন্দ্রীয় বাজেট কে করে? অর্থ মন্ত্রক করে থাকে, ঠিক আছে, বাকিগুলো দেখার কোনো প্রশ্নই নেই। অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো আজকের লাস্ট কোশ্চেন 100 নাম্বার কোশ্চেন। আমরা কি বলছে যে রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটা কি? দেখো রাতকানা রোগ আমাদের কিন্তু ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়ে থাকে। অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে আমাদের কি হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের কিন্তু 100 টপ কোয়েশ্চেন্স, যার মধ্যে জিকে এর পার্টটা কিন্তু আজকে একটু কিন্তু হার্ড লেভেলের ছিল, ঠিক আছে। আমি মনে করি এই যে জিকে এর লেভেলটা একটু কিন্তু মডারেট থেকে হার্ড বলতে পারো তোমরা। এই ধরনের কোয়েশ্চেনের লেভেলে কিন্তু তোমাদের থাকবে। এন্ড আমাদের ম্যাথ আর রিজনিংটা আজকে একটু সোজা দিয়েছি, নেক্সট ক্লাস থেকে কিন্তু এগুলো মডারেট করে দেবো। তো এই 100 কোয়েশ্চেনের মধ্যে তোমার কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে। তো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ক্লাসে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। অবশ্যই দেখো আমাদের দেখো ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার পরবর্তী নেক্সট ক্লাসে। চলো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করবো।